অসুবিধা ছিল না, পরীক্ষার আগে ওই সময় প্রিপারেশন 1 মাস, বেশি হইলে 1 মাসের মধ্যেই করছি। তার আগে কখনো থিওরি বইগুলো আসলে পড়া হয় নাই, ফাঁকিবাজি করছি সবসময়। কিন্তু এইখানে এত পড়া, এটা তো ম্যাথমেটিক্যালি এত সময় কেন লাগে? ম্যাথমেটিক্যালি সময় লাগে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে দেখবেন যে 8 থেকে 10টা চ্যাপ্টার থাকে। জি, 10টা চ্যাপ্টার। আর যদি আপনি এই একটা চ্যাপ্টারের 2 দিন করে সময় নেন তাহলে 20 দিন সময় লেগে যায়। মানে 20 দিন যদি আপনি কোর টাইমটা দেন সেখানে, তাহলে হয়তো সম্ভব আর কি। আবার অনেকেই আছে যে কি, যেমন আমার সময় আমরা করতাম কি, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা বইয়ের রিডিং পড়তাম, এটাতে সময় নিয়ে ফেলতাম 3-4 দিন বা 5 দিন সময় নিতাম। অথবা ওই একটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ওই চ্যাপ্টারের কি আছে এটা পড়ে এটার সাথে রিলেটেড আরেকটা বই পড়ে নিতাম, 2টা বই পড়ে নিতাম। এরপরে কোশ্চেন সলিউশন করতাম, বইয়ের ম্যাথমেটিক্স গুলো করতাম। তো একটা চ্যাপ্টার শেষ করতে 3 দিন সময় লেগে যেত। আমার ক্ষেত্রে দেখা যেত যে 3 দিন সময় লাগতো। 3 দিন সময় লাগলে আপনার 10টা চ্যাপ্টার যদি পড়তে হয় তাহলে 30 দিন, 1 মাস। তা আপনি যদি 2 মাস আগে প্রিপারেশন নেন তাহলে 2টা ম্যাথমেটিক্স প্রিপারেশন নিতে পারবেন, বাট এর ফাঁকে ফাঁকে থিওরিটিক্যাল গুলো পড়ে ফেলতে পারেন। স্যার এই জন্য স্যার আমার আসলে প্রথম থেকে ইচ্ছা ছিল স্যার, মানে আমার আন্ডারগ্রেড শেষ করে তারপর সিএমএ করব, কিন্তু আব্বু আমাকে বারবার করে বললো যে এখনই করে ফেল একসাথে। এর একটা সুবিধা কি হয়েছে, আমার আন্ডারগ্রেডে এগুলা পড়া হয়, আপনার আবার এখানে এসে আবার পড়া হয়। জাস্ট 2 দিন আগে আমি কস্ট ম্যানেজমেন্ট এগুলো শেষ করছি, আবার এখানে আপনার কাছে আবার রিভিশন হয়ে যাচ্ছে, প্রিপারেশনটা ইজি হয়ে গেছে। আমরা একটু পিছানো আর কি ভাইয়া, আপনি আগে গেছেন। না, আপনাদের থেকে আগে শেষ হয়ে গেছে, আমারটা হচ্ছে 100 জায়গাচ্ছে, সো আমার জন্য এক্সট্রা প্রিপারেশন হচ্ছে না। আমাদের জন্য একটু গ্রুপ স্টাডিতে এসে একটু হেল্প করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এগুলো সবই আলহামদুলিল্লাহ হয়ে গেছে, মানে গত সেমিস্টারে শেষ। এগুলো আমি এখন রিভিশন করতেছি। তাহলে গ্রুপ স্টাডিতে থাকেন। ভাইয়ের নাম কি জানো? আমার নাম ফাহাদ। ফাহাদ ভাই থাকেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, মানে এখনো ভাই সেমিস্টার চলতেছে, আমার সেমিস্টারে কয়েকটা অ্যাসাইনমেন্ট বাকি, এগুলো করে তারপর এই আইসিএমএ করা অনেক একটু টাফ হয়ে যায়, এজন্য আসলে গ্রুপ স্টাডিতে আসি না, নইলে আমিও জয়েন করতাম। আচ্ছা তাহলে আমি যদি টাইম চান আমি দিতে পারবো, সমস্যা নেই। বেটার হচ্ছে আমার অভিজ্ঞতা বলে হচ্ছে আমি একসাথে সিএ, সিএমএ এবং মাস্টার্স একসাথে ভর্তি হই। তো আমি হচ্ছে বেসিক্যালি ফার্স্ট কোর্সের স্টুডেন্ট। ফার্স্ট কোর্সের স্টুডেন্ট মানে বুঝেন যে আগাও বুঝে না মাথাও বুঝে না। তো আইসিএমএ তে যখন ভর্তি হলাম, তা আমি আইসিএমএ সম্পর্কে জানতাম না, একজন আমাদের বড় ভাই বললো যে আইসিএমএ তে তুমি ভর্তি হও। তারপরে ভর্তি হতে আসলাম, তা আরেকজন বড় ভাই বলে যে ভাই এখানে যাই ওটাইও না, এটাতে পাস টাস করে না। আমি কি সমস্যা করে বললো যে আমিও এখানকার স্টুডেন্ট, কিন্তু 2টো পরীক্ষা দিলাম, একটা সাবজেক্টও পাস করতে পারিনি। তো যেহেতু আমাকে নেগেটিভ দিল, আমার মনের মধ্যে একটা মানে একটা জিদ চলে আসছে যে না, কি বলে, এটা বলে পাস করে না। তখন এসে আইসিএমএ তে ভর্তি হলাম। তা আইসিএমএ তে ভর্তি হওয়ার পর এরপরে আমার টার্গেট ছিল যে চার্টার অ্যাকাউন্টেন্সি পড়বো, সেখানেও ভর্তি হই এবং মাস্টার্সও ভর্তি হয়। কারণ মাস্টার্সটা শেষ না করলে দেখা যাবে যে এটা পরে রয়ে যাবে এবং একটা স্টাডি গ্যাপ তৈরি হবে, ইয়ার গ্যাপ তৈরি হবে। আমার বন্ধু বান্ধব সবাই মাস্টার্স করতেছে, আমি করব না, এটা হয় না। তো যারা একসাথে 2-3টা প্যারালাল স্টাডি করে তাদের জন্য হচ্ছে খুবই ভালো। আমার অভিজ্ঞতা বলে যে আইসিএমএ তে যেহেতু আমি ডিটেলস পড়তাম, সিএতে গিয়ে এটা আর পড়া লাগতো না। মাস্টার্সে গিয়ে হয়তো কিছু জিনিস অ্যাড করা লাগতো, কারণ মাস্টার্সের সিলেবাসের সাথে সিএ সিএমএ সিলেবাসের কিছুটা পার্থক্য থাকে। মাস্টার্সের সিলেবাসগুলো ছিল ট্র্যাডিশনাল। তো দেখা যেত যে আমি যদি দিনে 5-6 ঘন্টা পড়াশোনা করতাম, 3টারই পড়াশোনা হয়ে যায়। তো এখন যারা ওই গ্রাজুয়েশন করে ভর্তি হলেন, মাস্টার্সের আগে ভর্তি হয়ে গেলেন, তো মাস্টার্স শেষ করতে করতে বা বিবিএ শেষ করলেন, এমবিএ করেন না, মেইন টাইম এমবিএ শেষ করার আগেই দেখা যাচ্ছে যে 2-3টা সেমিস্টার পাস করে ফেলছেন। অথবা যারা এখন আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হলেন, আমাদের চিটাগং ইউনিভার্সিটিতে বেশ কিছু আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট ভর্তি হয়েছে, ওরা কিন্তু নলেজ লেভেল শেষ করে বিজনেস লেভেল, ওই মাস্টার্স শেষ হওয়ার আগেই অপারেশন লেভেল শেষ। তো ওই ছেলেটা যদি মাস্টার্স শেষ করে বিজনেস লেভেলে ভর্তি হতো, মিন টাইম তার বয়স হয়ে যেত 24-25 বছর, মানে অ্যাটলিস্ট 25 ইয়ার্সে এসে ভর্তি হতো, তখন মাথায় ঢুকতে হচ্ছে চাকরির চিন্তা।
কোথায় চাকরি করবে, চাকরির প্রিপারেশন কোথায় নেবে, বিসিএস দিবে নাকি ব্যাংকের জব যাবে বা অন্য কোথায় যাবে, এটা করতে করতে এই দোটানায় থাকতে থাকতে সময় শেষ। কিন্তু যারা নলেজ লেভেল দিয়ে স্টার্ট করলো অথবা গ্রাজুয়েশন শেষ করেই সাথে সাথে বিজনেস লেভেলে ভর্তি হয়ে গেলো, তখন চাকরির প্রেশার থাকে না। ওই 2 বছরের টানা পড়ে গেলে দেখা যায় যে 50% শেষ, পড়ে গেলে 50% শেষ, এমন কেউ ধরে রাখতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট যারা ওভাবে স্টার্ট করে। আবার যারা পরবর্তীতে স্টার্ট করে তাদের জন্য একটু সমস্যা হয়। স্যার কি তাহলে সিও শেষ স্যার? এতগুলো না 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 না, সিএ শেষ হয় নাই। আমি সিএমএ ফাউন্ডেশন শেষ করলাম, তারপরে সিএ ফাউন্ডেশন ছিল, তখন সিএ ফাউন্ডেশন শেষ করে ফার্মে ভর্তি হলাম। তো মেন টাইম চাকরির রিকোয়ারমেন্ট তৈরি হলো। আবার সিএ ফাউন্ডেশন শেষ করে সিএ ফার্মে ভর্তি হওয়ার পর মেন টাইম আমি আইসিএমএ পাশ করে ফেলছি, বেশ কিছু সাবজেক্ট আমি পাশ করে ফেলছি। তখন সাথে সাথে আবার চাকরিতে ঢুকে গেলাম, যেহেতু জব রিকোয়ারমেন্ট ছিল। কারণ 3টা পড়াশোনা করে আবার ফ্যামিলি নিড কে যদি স্যাটিসফাই করতে যায় তখন আর মানে কোনো কিছুই হচ্ছিল না, তখন একটাকে স্যাক্রিফাইস করতে হলো। সিএ কে স্যাক্রিফাইস করে তখন আইসিএম এর দিকে জোর দিলাম, মাস্টার্স ফাইনাল পরীক্ষাটা দিয়ে দেন চাকরিতে চলে আসছি। সিএ কোর্স কমপ্লিট করা হয়নি আর পরীক্ষাও দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা স্যার, এই যে সাফা দেখা যায় ওইটার যে মানে জেনারেল মেম্বার যারা হয়, মানে এটার কিভাবে হয় বা এটার কোয়ালিফিকেশনস কি? সাফার তো কোনো মেম্বার নাই, সাফাটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন। জি জি। সাফা হচ্ছে আমরা যারা মেম্বার বডি আছি বা আমরা যারা আইসিএমএ অথবা আইসিএবি, ইন্ডিয়াতে হচ্ছে আইসিএআই, তারপরে হচ্ছে সিএ ইন্ডিয়া আছে, পাকিস্তানের আছে। সার্কভুক্ত দেশগুলোর যে অ্যাকাউন্টিং অর্গানাইজেশন গুলো আছে, অ্যাকাউন্টিং বডি গুলো আছে, এগুলোর একটা অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে সাফা, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস। মানে অ্যাকাউন্টেন্ট সংগঠনগুলোর একটা সাউথ এশিয়ান বডি। তো সাউথ এশিয়ান, আমি তো সাউথ এশিয়ান বডির সদস্য না, কিন্তু আমার ইনস্টিটিউট সাউথ এশিয়ান বডির সদস্য, এটা হচ্ছে মূল। ঠিক আছে, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস কোনো অ্যাকাউন্টেন্ট প্রডিউস করে না। ঠিক আছে, তাহলে স্যার এই মানে এই সংগঠনটার মানে এই সংগঠনটার মূল উদ্দেশ্য হচ্ছে সাউথ এশিয়ান রিজিয়নের মধ্যে কোঅপারেশন তৈরি করা এবং এই রিজিয়নের অ্যাকাউন্টিং বডিগুলোর মধ্যে একটা হারমোনাইজেশন তৈরি করা এবং ওদের মধ্যে নলেজ শেয়ারিংটা যাতে ঠিক মতো হয় আর কি, এইটার একটা অ্যাসোসিয়েশন করার জন্য করা হয়েছে। যেমন আমরা সার্ক কেন প্রতিষ্ঠা করলাম, সার্ক প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য আছে না। সার্ক তো কোনো দেশ না, সার্ক একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হচ্ছে কি বিভিন্ন দেশের অ্যাসোসিয়েশন। হ্যাঁ, একটা ইস্যু নিয়ে হয়তো কাজ করে, যেমন সাফাও একটা ইস্যু নিয়ে কাজ করলে দেন মেম্বার বডিগুলো সেখানে কন্ট্রিবিউট করে বা করতে পারে আর কি। তা আমাদের দেশেও আমরা এটা করি। যেমন কিছুদিন আগে আমাদের দেশে একটা সাফা কনফারেন্স হয়, প্রতি বছরই সাফা কনফারেন্স হয়। সাউথ এশিয়ান বিভিন্ন রিজিয়নের অ্যাকাউন্টেন্টরা এসে এখানে সিপিডি, সেমিনার, কনফারেন্স এই জিনিসগুলো করে থাকেন। তাইলে হয় কি নলেজের শেয়ারিংটা হয়, আদান প্রদানটা হয়, একটা যোগাযোগ মেনটেন হয় আর কি। আবার ঠিক একই রকম সারা বিশ্বব্যাপী অ্যাকাউন্টেন্টদের যে অর্গানাইজেশন সেটা হচ্ছে আইফাক, IFAC, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস। সারা বিশ্বব্যাপী যতগুলো অ্যাকাউন্টিং বডি আছে, অ্যাকাউন্টিং অর্গানাইজেশন আছে, সবগুলো অর্গানাইজেশন এই আইফাকের সদস্য। আইফাকটাই মোটামুটি এই অ্যাকাউন্টিং বডিগুলোকে কন্ট্রোল করে থাকে, কন্ট্রোলিং অথরিটি বলতে পারি আমরা। এইটার ডোমেইনটা অনেক বড় এবং এটার কাজের এরিয়াও অনেক বড়। আচ্ছা আচ্ছা স্যার, এই যে মানে সাফা আইফ্যাক যেটা হয়, যে সাফাতে এই যে আমাদের একজন স্যার আসলেন যিনি আমাদের ওরিয়েন্টেশনের দিন আসলেন, ভাইস প্রেসিডেন্ট, উনি হয়তো সামনে প্রেসিডেন্ট। হ্যাঁ, তো এই যে স্যার এই জিনিসগুলো মানে কিভাবে পোল হয় বাংলাদেশ থেকে, কিভাবে ওনারা রিপ্রেজেন্ট করে এই জিনিসগুলো, মানে এই জিনিসগুলোর ক্রাইটেরিয়া ভবিষ্যতে কিভাবে ওনারা ফুলফিল করে, যে এই ক্রাইটেরিয়া হলে এই একজন অ্যাকাউন্টেন্ট বা একজন ব্যক্তিত্ব এখানে লিড করতে পারবে, এই জিনিসগুলো মানে এই গুণাবলীর কোনো নির্দিষ্ট আপনার রেঞ্জ আছে কিনা যে এইটা কোয়ালিফাই করতে হয় বা না? এটা হয় কি, মেম্বার বডিগুলোর থেকে নেতৃত্বগুলো তৈরি হয়। তো যখন নেতৃত্ব তৈরি হয় তখন
যে এক একটা সময় এক একটা দেশকে দায়িত্ব দেওয়া হয়। এই বছর বাংলাদেশ থেকে একজন সাফারকে নেতৃত্ব যাবেন, আগামী বছর ভারত থেকে একজন যাবেন, আর এর পরের বছর পাকিস্তান থেকে যাবেন। অবশ্যই এটা হচ্ছে একটা হচ্ছে যে লিডারশিপ ক্যাপাবিলিটি তো অবশ্যই দরকার। এর পাশাপাশি মেম্বার বোর্ডের মধ্যে একটা সমঝোতা থাকে যে কোন সময় কে এই সাফা বডির প্রেসিডেন্ট হবে বা সাফা বডির মেম্বার সেক্রেটারি হবে বা ওইখানকার নেতৃত্বে যাবেন। এটা ডিপেন্ড করে হচ্ছে ওইখানকার পলিসির উপরে, এবং এই মেম্বার বডি যারা তাদের থেকে আমরা যাদেরকে পাঠাচ্ছি প্রতিনিধি হিসেবে তাদের কোয়ালিফিকেশনের উপরও ডিপেন্ড করে। ঠিক আছে, এটার নির্দিষ্ট কি ইয়েতে হয় এক্স্যাক্টলি আমি জানি না, বাট নিয়মটা হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা স্যার, এই যে মেম্বার বডি, জি স্যার জি, যেমন আমাদের দেশ থেকে বলা হলো যে আইসিএমএ থেকে 2 জন এখানকার নেতৃত্বে আসবেন। তো আসতে গিয়ে আমরা যাকে পাঠালাম উনার নেতৃত্ব গুণের মাধ্যমে উনি ওখানে যেতে পারেন। এবং অনেক সময় হয় কি যে এই বছর ভাইস প্রেসিডেন্ট হবে বাংলাদেশ থেকে, এটা ডিফাইন করা থাকে, তখন বাংলাদেশের টেনিউর আসলে বাংলাদেশ এই নেতৃত্ব গ্রহণ করে আর কি। এই যে যখন বলা হয় এই যে বাংলাদেশ থেকে একজন ভাইস প্রেসিডেন্ট হবেন, তখন বাংলাদেশ কিভাবে একজনকে সেই লিডারকে খুঁজে বের করে? এটা ওই মেম্বার অর্গানাইজেশনের যারা নেতৃত্বে থাকেন, বডিতে থাকেন, তাদের উপর ডিপেন্ড করে আর কি। এটা জেনারেল মেম্বাররা এটাকে সিলেক্ট করেন না বা করার সুযোগ পান না আর কি। কারণ ওইটা মেম্বাররা যারা নেতৃত্বে আছেন সেখান থেকে এরকম বা আইসিএসবির, হ্যাঁ মানে সে ফর এক্সাম্পল সিএ কে বলা হলো যে আপনার একজন মেম্বারকে নমিনেট করেন যিনি সাফা বডিতে যাবেন, সাফার অর্গানাইজিং বডিতে যাবেন। তখন আইসিএবির যারা নেতৃত্বে থাকেন তারাই ঠিক করে দেন এই বছর কে যাবে। এই জিনিসগুলো নিয়ে একটু জ্ঞান কম ছিল, এগুলো দরকার নাই, এগুলো আমাদের এখন কম শিখলেও চলবে, এখন পড়াশোনা করি। আমাদের মোটামুটি পার্টিসিপেন্ট চলে আসছে অ্যাবাউট 60+। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ জি স্যার। আমরা স্ট্যান্ডার্ড কস্টিংটা শুরু করছিলাম। স্ট্যান্ডার্ড কস্টিং এর মোটামুটি টপিকস গুলো সম্পর্কে আমরা জানি, আমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকু সম্পর্কে আমরা মোটামুটি জানি। সিলেবাসের বাইরে হয়তো কিছু জিনিস স্ট্যান্ডার্ড কস্টিং এর আছে, বাট এই মুহূর্তে আমাদের না শিখলেও হয়তো চলবে। তারপরে যদি দরকার হয় আমরা সেদিকেও তো নজর দিব আর কি। আমরা 3টা ভেরিয়েন্স শিখে আসছি। একটা হচ্ছে মেটেরিয়ালের ভেরিয়েন্স, and then হচ্ছে লেবার ভেরিয়েন্স, এরপরে হচ্ছে ওভারহেড ভেরিয়েন্স। ওভারহেড ভেরিয়েন্সের মধ্যে 2টো ভাগ, একটা হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কিছু ভেরিয়েন্স আছে, আবার ফিক্সড ওভারহেডের ভেরিয়েন্স আছে। ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স গুলো আমাদের সিলেবাসে আমাদের নাই, তারপরেও যদি দরকার হয় আমরা দেখব। এর বাইরেও কিছু ভেরিয়েন্স আছে যেগুলো হয়তো আমরা এর পরের স্টেপস গুলোতে গেলে আমরা শিখতে পারবো বা জানতে পারবো, সেগুলো হয়তো দরকার হবে। বাট মোটামুটি এই বেসিক্স গুলো আমরা একটু জেনে আমরা যতটুকু সেখানে আমরা কাজটা শুরু করব। তা আমি এই ইয়েটা শেষ করতে পারিনি, কাজটা ধরে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজের কারণে ব্যস্ত হয়ে গেছিলাম, করতে পারিনি। এটা আমরা শিখে আসছি। দেখেন, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স অর ইউজেস ভেরিয়েন্স। এটা ছিল আমাদের গত ক্লাসে আমরা মোটামুটি শিখে আসছি। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আমরা কিভাবে করি, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স আমরা কিভাবে করি। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটা হচ্ছে, এটা আমাদের গত ক্লাস থেকে আমার নেওয়া, ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল প্রাইস এন্ড স্ট্যান্ডার্ড প্রাইস। এই দুটোর পার্থক্যই হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। আর কোয়ান্টিটি ভেরিয়েন্স হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল কোয়ান্টিটি এন্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এই দুটোর পার্থক্য হচ্ছে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি অর ইউজেস ভেরিয়েন্স। আমরা কিভাবে করতাম এই ভেরিয়েন্স গুলো? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স কিভাবে করি? অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তাহলে আমরা প্রাইস ভেরিয়েন্সটা পেয়ে যাই। আর কোয়ান্টিটি ভেরিয়েন্স অর ইউজেস ভেরিয়েন্স কিভাবে করব? অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, এটা দিয়ে গুণ করলে আমরা ভেরিয়েন্সটা পাবো। এই ভেরিয়েন্সটা হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ, অথবা অ্যাডভার্স অথবা ফেভারেবল,
অথবা ফেভারেবল অথবা আনফেভারেবল, যেই নামে আমরা অভিহিত করি না কেন। আচ্ছা, রেট ভেরিয়েন্সটা হচ্ছে লেবার রেট ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স আর হচ্ছে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। লেবার রেট ভেরিয়েন্স এই একই রকম, আমরা একই কলামে রাখলাম যাতে বুঝতে পারি। দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল রেট এবং স্ট্যান্ডার্ড রেটের যে পার্থক্য সেটাই হচ্ছে ভেরিয়েন্স, সেটাই হচ্ছে লেবার রেট ভেরিয়েন্স। তাহলে অ্যাকচুয়াল রেট, লেবারের অ্যাকচুয়াল রেট মাইনাস লেবারের স্ট্যান্ডার্ড রেট, এই দুটোর পার্থক্য হচ্ছে লেবার রেট ভেরিয়েন্স। আচ্ছা, efficiency variance হচ্ছে the difference between actual quantity of labor worked and standard quantity allowed। এখানে ছিল actual quantity and standard quantity, এখানেও একই রকম actual quantity of labor worked, কত ঘন্টা কাজ করলো এবং কত ঘন্টা করা উচিত ছিল, standard quantity allowed কতক্ষণ করা উচিত ছিল। তাহলে actual hours minus standard hours into স্ট্যান্ডার্ড রেট, এটা দিয়ে গুণ করলেই আমরা ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটা পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স, এটাকে স্পেন্ডিং ভেরিয়েন্স বলে, অথবা অন্য বইতে আমরা দেখে আসছি যে এক্সপেন্ডিচার ভেরিয়েন্সও বলে, একই কথা। পার্থক্যটা আমি লিখতে পারিনি, লেখার সময় পাইনি। এটাও একই রকম ভাবে অ্যাকচুয়াল, আমি যে রেটে আমি ওভারহেডটা অ্যাপ্লাই করব এবং স্ট্যান্ডার্ড করলাম, আমি অ্যাকচুয়াল রেট কত হলো এবং স্ট্যান্ডার্ড রেট কত ছিল, অ্যাকচুয়াল রেট এবং স্ট্যান্ডার্ড রেটের যে পার্থক্য তার সাথে আওয়ার দিয়ে অ্যাকচুয়াল আওয়ার দিয়ে গুণ করলেই আমরা স্পেন্ডিং ভেরিয়েন্স পেয়ে যাই। এই একই রকম একই কলামের জিনিসগুলো একই রকম ভাবে আমরা পড়বো। অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট, এখানেও অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট, এটা অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস। যেহেতু প্রাইসটা এটা পার ইউনিটের প্রাইস হয় অথবা পার কেজিতে প্রাইস হয়, সেই জন্য আমরা এটা এখানে রেট না বলে প্রাইসটা বলি। বাট বোঝার সাথে আপনারা কিন্তু এটাকে মনে রাখতে পারেন, একই কলামে একই রকম ভাবে হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল আওয়ার্স। আর এখানে দেখেন স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল আওয়ার্স, স্ট্যান্ডার্ড আওয়ার্স, অ্যাকচুয়াল আওয়ার্স, স্ট্যান্ডার্ড আওয়ার্স। আর রেটটা হবে স্ট্যান্ডার্ড, অলওয়েজ স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড রেট। এভাবে করে আমরা আমাদের ভেরিয়েন্স গুলো, এই তিনটে ভেরিয়েন্স আমরা বের করতে পারি, ম্যাটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল ওভারহেড। স্যার স্পেন্ডিং ভেরিয়েন্স আরেকবার বলেন। স্পেন্ডিং ভেরিয়েন্স হচ্ছে কত খরচ হলো অ্যাকচুয়ালি এবং কত খরচ করা উচিত ছিল, কত খরচ করলাম আর কত খরচ করা উচিত ছিল, তাকে বলে স্পেন্ডিং ভেরিয়েন্স। স্যার যদি বলে যে লেবার স্পেন্ডিং ভেরিয়েন্স বের করতে, লেবারের স্পেন্ডিং ভেরিয়েন্স হয় না, লেবারের হয় রেট ভেরিয়েন্স অথবা ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। স্যার আমি যে গ্যারিসনের একটা অঙ্ক আছে 4 নাম্বার অঙ্ক, এখানে স্যার বলছে যে লেবার স্পেন্ডিং ভেরিয়েন্স বের করতে, তো লেবারের কি ভেরিয়েন্স? স্পেন্ডিং, লেবারের স্পেন্ডিং বলার কথা না, কারণ আমরা তো বের করে তারপর ইফিসিয়েন্সি ভেরিয়েন্স করে, যেটা যে ফেভারেবল আনফেভারেবল আছে ওগুলো করার পরে যেটা বেরিয়েছে সেটাই হচ্ছে আপনার স্পেন্ডিং ভেরিয়েন্স। জানি না, আমি দেখিনি, হতে পারে, কারণ বইয়ের সাথে তো আমার বিট্রে করার সুযোগ নেই, কারণ বই যেটা লেখছে সেটাই হতে পারে, কারণ আমি ওভাবে শিখে নেই আর কি। আমরা এভাবে শিখলাম, সিলেবাসও এভাবে আছে, আমাদেরকে হয়তো এভাবে ফলো করলে হয়তো আমাদের জন্য ভালো আর কি। গ্যারিসনের কত নাম্বার অঙ্ক বললেন? 4 নাম্বার স্যার, 3 নাম্বার রিকোয়ারমেন্টস। এক্সারসাইজ না প্রবলেম? স্যার এক্সারসাইজ। স্পেন্ডিং ভেরিয়েন্স কাকে বলে দেখেন, স্পেন্ডিং ভেরিয়েন্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ দ্য কস্ট এন্ড হাউ মাচ কস্ট শুড হ্যাভ বিন। আমি বলছিলাম আপনাকে কথা, স্পেন্ডিং ভেরিয়েন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত খরচ হলো, আর একটা হচ্ছে হাউ মাচ কস্ট শুড হ্যাভ বিন,
কত হওয়া উচিত ছিল, কত হলো, কত হওয়া উচিত ছিল, এই দুটোর পার্থক্য হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স। এই যে পরের লাইনটাতে কিন্তু বই যেভাবে অঙ্কটা করে দিছে ওভাবে পরের লাইনের লেখাগুলো। আচ্ছা ঠিক আছে, আমরা যাই। এখানে আছে না 4 সেটা তো 8 নম্বর আপনার। স্যার এখানে আমাদের টোটাল ভ্যারিয়েন্সটাকে স্পেন্ডিং ভ্যারিয়েন্স বলতেছে মনে হয় নাকি? জানি না ভাই, আমি দেখি নাই তো, না দেখে কিছু বলতে পারতেছি না। এটাই তো না 4 নাম্বার স্যার এডি কোম্পানি। হ্যাঁ স্যার আপনি তো ফ্লেক্সিবল বাজেটে আছেন, আমরা তো স্ট্যান্ডার্ড কস্টে আছি। 10 এর 4 স্যার। 10 এর দাঁড়ান। স্যার এটা তো ফ্লেক্সিবল বাজেট দেখাচ্ছে। হ্যাঁ 10 এর 4। 10 এর 4 আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখব, অসুবিধা নেই। এরিক কোম্পানি ম্যানুফ্যাকচারার্স a small MP3 player called Jogging Mate. The company uses standards to control its cost. The labor standard that have been set for one Jogging Mate MP3 player are as follows: standard hours at standard rate per hour at standard cost at okay. During August, hours of direct labor time were needed to make কি বললো, হ্যাঁ এত ঘন্টা লাগলো to make 20,000 units of jogging. The direct labor cost হচ্ছে এত টাকা। হ্যাঁ রিকোয়ারমেন্ট কোথায় বললো আপনি বলেন তো? according to the standard that direct labor cost should have been incurred to make 20,000 units of jogging mate. 20,000 ঘন্টার জন্য কত ঘন্টা দরকার ছিল এটা বের করতে বললো, না লেবার কস্ট কত দরকার ছিল সেটা বের করতে বললো। by how much does this differ from the cost that was incurred, এবং কত ডিফার করলো, মানে সোজা কত হচ্ছে এখানে লেবার রেট ভেরিয়েন্স জানতে চাইলো। break down the difference in cost. স্যার আপনার অঙ্কের সাথে আমার অঙ্কটা স্যার অনেক ডিফারেন্স আছে স্যার, বইয়ে ডিফারেন্স করছে। যেমন স্ট্যান্ডার্ড রেট আওয়ার্স হচ্ছে আমার 17 আর স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে আমার। আচ্ছা রেট নিয়ে অসুবিধা নাই, কিন্তু আমার এখানে ওই লাইনটাও দেয় না। আমার যে থার্ড ছিল রিকোয়ারমেন্ট ছিল হোয়াট ইজ দ্য লেবার স্পেন্ডিং ভ্যারিয়েন্স। স্ট্যান্ডিং ভেরিয়েন্স হয় না, তো হয় স্পেন্ডিং হতে পারে। স্ট্যান্ডিং স্যার, স্ট্যান্ডিং না স্পেন্ডিং। আচ্ছা এখন এটা না থাকলে আমি কোত্থেকে খুঁজে বের করব বলেন? স্যার এখানে স্ট্যান্ডার্ড কস্ট দেওয়া আছে স্যার, এটা কি কোনো কাজ আছে আমাদের? হ্যাঁ স্ট্যান্ডার্ড কস্ট তো লাগবে, স্ট্যান্ডার্ড কস্ট না পাইলে আপনি কিভাবে বের করবেন? এটা আমরা কোথায় কাজ করব স্ট্যান্ডার্ড কস্ট? না এখানে প্রথমটা হলো যে কি, একটা জিনিস বুঝেন, 73,600 টাকা ছিল অ্যাকচুয়াল কস্ট, আর উৎপাদন হলো 20,000 ইউনিট, ঘন্টা লাগলো 5,750। আমরা আমাদের অঙ্কের বেসিক্স কি? বেসিক্স হচ্ছে যে কি অ্যাকচুয়াল, আমরা যদি রেট ভেরিয়েন্স বের করতে চাই, অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট। অ্যাকচুয়াল রেট কত, তাহলে অ্যাকচুয়ালি আমি খরচ করলাম 73,600 আর অ্যাকচুয়াল ঘন্টা হলো 5,750, তাহলে ভাগ করলে অ্যাকচুয়াল রেটটা আমি পাবো 73,600 ভাগ 5,750, তাহলে 12 টাকা 80 পয়সা। 12 টাকা 80 পয়সা পার আওয়ারের কস্ট গেল, বা লেবার আওয়ার ছিল। 1 ঘন্টার জন্য লেবারকে পেমেন্ট করা হয়েছে 12 টাকা 80 পয়সা, আর এখানে স্ট্যান্ডার্ড লেবার রেট হচ্ছে 12 টাকা। সোজা কথা, তাহলে আমার স্ট্যান্ডার্ড সেট করা ছিল আওয়ারলি রেট 12, পেমেন্ট করলাম হচ্ছে 12.8, তাহলে পার্থক্য হচ্ছে 80 পয়সা করে আমি বেশি পার আওয়ারলি ইউজ করলাম। তাহলে আমাদের অঙ্কের লজিক কি, অ্যাকচুয়াল আওয়ার্স, অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স, আমি ভেরিয়েন্সটা পেয়ে যাব। এই প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এখানে।
আচ্ছা এটা টোটাল করতে হবে না স্যার, যে আওয়ার ভ্যারিয়েন্সটা বের করতে হবে না? করলাম তো, ওই যে 12 টাকা আর 12 টাকা 80 পয়সা, এই দুটোর পার্থক্য বের করলেও তো তার সাথে আবার দেখতে হবে না স্যার যে 20,000 ইউনিটের জন্য কতটুকু আওয়ার লাগে আর এখানে কত আওয়ার ওই না না না, এখানে ওইটা হচ্ছে পরের ইস্যু। স্ট্যান্ডার্ড আওয়ারটা তো বের করে নিতে হবে 20,000 ইউনিটের জন্য কত লাগবে, ওইটা হচ্ছে এফিশিয়েন্সি ভেরিয়েন্স করতে গেলে। হ্যাঁ এটা হচ্ছে মার্কেটটা দিয়ে দেন স্যার। হ্যাঁ, ওইটা আমরা এফিশিয়েন্সি, আপনার যেটা স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড কত, এটা আমরা বের করবো হচ্ছে এফিশিয়েন্সি ভেরিয়ের জন্য। কিন্তু এখানে বলা হচ্ছে যে কি একটা ইউনিটের জন্য 18 মিনিট দরকার হয়, ঠিক আছে না স্ট্যান্ডার্ড। তাহলে 20,000 এর জন্য কত ঘন্টা লাগবে? 6,000 স্যার। 6,000, তো 20,000 ইন্টু 18 মিনিট, তাহলে আওয়ারলি পেলাম। জি 0.3 আওয়ার। হ্যাঁ 0.3 আওয়ার অথবা মিনিট দিয়ে গুণ করে 60 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে 6,000 ঘন্টা। আমার জন্য স্ট্যান্ডার্ড অ্যালাউড হচ্ছে 6,000 ঘন্টা, লাগলো হচ্ছে 5,750, এখানে কম লাগলো। তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার, এখানে কিন্তু ভ্যারিয়েন্সটা পজিটিভ হবে। তো তারপর দুটো যোগ করে আমরা বের করব না যে ডিরেক্ট লেবারের কস্ট কতটুকু ভ্যারি করলো টোটাল? হ্যাঁ করতে পারি আমরা, তো এটা তো অন্য জিনিস। ওইটা হচ্ছে টোটাল ভ্যারিয়েন্স বের হবে, অথবা এটাকে টোটাল ভ্যারিয়েন্স বলে অথবা নেট ভ্যারিয়েন্স বলে, ঠিক আছে? আচ্ছা আমরা 5:33 তো 5:40 41 এর দিকে আমরা আবার জয়েন করবো, 7-8 মিনিট পর আমরা জয়েন করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। জি স্লাইডটা পড়েছিলেন ওইটা একটু করে দিলেন। দিয়ান ভাই, আজকে তো আমি মাত্র জয়েন করলাম, এর আগে কোনো ম্যাথ করেছিল? না না, ওই ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কোয়ালিটি কোয়ান্টিটি ইউজেস ভেরিয়েন্স, মানে ওগুলো একটু বুঝাইছিল তাই তো? হ্যাঁ এগুলো শুরু করলো। দিয়ান ভাই, জি লাস্ট গুগল ড্রাইভে কোনটা আপলোড করছেন? লাস্ট গুগল ড্রাইভে কি আপডেট হয়েছে? গতকালকে আপডেট করছি, আজকে কোনো কিছু দেই নেই। গতকালকে কি আপডেট হয়েছে? দেখেন না, ফাইলে টাইম দেওয়া আছে, এত কিছু মনে থাকে না। রাফি ভাই কি আজকে বাসায় আছেন? হ্যাঁ, আচ্ছা শুধু কি ওই ডিজিটাল অ্যাকাউন্টিং আমরা রেফা বললেই হবে। হ্যাঁ বাসায় আছেন ভাই, আজকে আপু আছে। আছেন? আমার অঙ্কটা কি দেখা হইছে? আমি দেখি না, আমি দেখবো। সাইদ ভাই বলেন। আমি এই অঙ্কটাই আপনাদেরকে বলেছিলাম বলতে যাচ্ছে যে গুগল ড্রাইভে লাস্ট ইনিশিয়াল অ্যাকাউন্টিং চার্জ যেটা ফোন করে ইয়া করতে, ওইটা আপলোড করছেন আর কি। কালকে হ্যাঁ আপলোড না না দেখাই হয়নি আপু, আমি বাসার বাইরে ছিলাম, সরি। ওই আপনার ইকোনমিক্স এর একটা ফাইল আপলোড হ্যাঁ জিনিসটা সহজই, ইকোনমিক্স এর ওই কম্পিটিশনের ওটা আর কি। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে আপডেটেড আছে, মানে লাস্ট যেগুলো আপডেটেড। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শুধু ওটাই জন্য আজকে ইনিশিয়াল অ্যাকাউন্টিং এর আছে, এটা কোন কোর্স ম্যাটেরিয়ালে কোন ফাইলটাতে আছে আজকে যে স্যার দেখাচ্ছিলেন? স্যার এটা তো আপনার এটা ম্যানেজার অ্যাকাউন্টিং এ পাবেন, লেকচারে পাবেন। লেকচার কত নম্বর লেকচার? লেকচার 8 ভাই, আজকে দিছে 8। হ্যাঁ 8। আজকে ম্যানেজার অ্যাকাউন্টিং এর যেটা দিলো? হ্যাঁ আজকে না, এটা স্লাইড 10 এসসি। হ্যাঁ স্লাইড 10 এসসি লেকচার 8 এর যে একটা পিডিএফ ফাইল দিছে আজকে, হ্যাঁ ওটার মধ্যে কি আছে স্যার যেগুলো পড়াচ্ছিলেন? কই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কই? ওটার মধ্যে তো ইন্ট্রোডাকশন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম, মেইন অ্যাডভান্টেজ অফ, কই এটা নাই তো শহীদ ভাইয়া? দেখতেছি না এটার মধ্যে নাই। চিন্তা করলাম এটা আমাদের কি বিরতি হবে? হ্যাঁ ব্রেক চলতেছে। আমাদের ব্রেক চলছে ভাইজান। আচ্ছা আমি খুলনায় তো একটু এখন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। না দিয়ান তো এটা তো নাই। এটা মানে কোথায় আছে এটা একটু দেয় নাই, স্ট্যান্ডার্ড কস্টিং এর মধ্যে আছে। এটা করে স্যার একটু বলেন। হ্যাঁ হুমায়ুন ভাই আপনি একটু মিউট করে নেন আপনার। হুমায়ুন কবির। স্যার আজকে যেটা পড়াচ্ছে এটা কিন্তু এখনো পাইনি। আমিও সেটাই মানে খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। লেকচার 8 এ নাই ওটা। না লেকচার 8 এ নাই। এই ম্যাথটার কথা বলতেছেন সবাই? ম্যাথের কথা বলতেছি না স্যার, যে আমাদেরকে রেফারেন্স গুলো দেখাচ্ছিলেন। বুঝিনি
স্যার যে আমাদেরকে ডিফারেন্স গুলো দেখাচ্ছিলেন সেটার কথা বলছি। লেকচার শিট আর স্যার এগুলো তো ওই যে সূত্র থাকে না অনেকগুলো ফর্মুলা, এগুলো স্যার বোঝাচ্ছে আপনাদেরকে। না মানে এই ডেসক্রিপশনটা কি থাকার কথা, তো সেটাই জিজ্ঞেস করলাম যে কোনো লেকচার শিটে আছে কিনা। না আমি আসলে এগুলো জানি না আছে কি না। That's what we are talking about, Apu. এটা কোন চ্যাপ্টারের ভাইয়া? স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কোশ্চেন। সেটা তো বুঝছি, মানে বইয়ে কোন চ্যাপ্টার সেটা কি মানে? বইও স্ট্যান্ডার্ড কস্ট 10 নাম্বার অধ্যায় চ্যাপ্টার 10-এই পাবেন। আচ্ছা আচ্ছা। বইয়ে কি স্যার যেভাবে দিছে এভাবে আছে? একটু আগে স্যার যেগুলো পড়ালো দেখে নেই, দাঁড়ান। ঘটনা হচ্ছে গ্যারিসনের আমার কাছে আসছে হচ্ছে পুরনো ভার্সনটা, 12 নম্বর ভার্সন। আরে ভাই অঙ্ক একটা আগে পিছে হয় কিন্তু বই সব একই রকমই থাকে। না আমি তো দেখলাম যে 12 নম্বরের যে চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 9 এ 15তে এসে সেই চ্যাপ্টারটা ওইখানে নাই, ওইখানে দিছে অন্য চ্যাপ্টার। পুরো ভার্সনের মধ্যে বইটাই চ্যাপ্টার একবার উল্টা পাল্টা। হ্যালো ভাইয়া। হ্যালো, কোন ভাইয়া খুঁজেন? জি ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, আসলে আমি একটু বাইরে আছি তো ভাই, মানে মাঝখানে 2-3টা ক্লাস করতে পারিনি। আজকে কত নম্বর চ্যাপ্টার হচ্ছে বলতে পারবেন? স্ট্যান্ডার্ড কস্টিং। আপনার ফাইল নাম্বার স্যার যে কোর্স ম্যাটেরিয়াল পাঠিয়েছেন সেটার স্লাইড 10 এসসি নামে একটা ফাইল আছে। স্লাইড 10 কি বললেন? স্লাইড 10 দিয়ে আন্ডারস্কোর এসসি স্ট্যান্ডার্ড কস্টিং এর এসসি। ও আচ্ছা, মানে এটা কি বইয়ের মধ্যে নাই না ভাই? বইয়ের মধ্যেও আছে, বইয়ের মধ্যে চ্যাপ্টার 10 15 নম্বর এডিশনে। 15 নম্বর এডিশন। ঠিক আছে ঠিক আছে।
আফরোজা আপু কি এইবার নভেম্বরে পরীক্ষা দিবেন না জুলাই ডিসেম্বর আমাদের সাথে পরীক্ষা দিবেন? পরে দিব, এখন দিব না। কি অবস্থা তো হবে এই নভেম্বরে দিব না। ও দিবেন না এই নভেম্বরে? না, আমাদের সাথে? হ্যাঁ। যাক, ভালো হয়েছে। ওই পরীক্ষা কবে হবে? ও তো জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে। আমি পড়তে পারি নাই, 6 মাস বাড়িতে ছিলাম তো, বই নিয়ে যাইনি, পড়তে পারিনি। পড়তে পারেননি তাতে এত অ্যাডভান্স পড়লে তো শেষ দুনিয়াদারি সব। আমরা তো পারি না। আমি তো ভাই পাস কোর্সের ভয় পাই, পড়তে মানে গেলেই ভয় অজ্ঞান হয়ে যায়। দিদার ভাই কি আপনার কোন এই জুলাই জুন সেশন না আগে? না ভাই, আমি নতুন সেশনারি, আপনাদের সাথে একদম ফ্রেশ তরতাজা। খুব অ্যাক্টিভ, ক্লাসের ভাস বয় নাম দিলাম আর কি। উইদাউট ফর্মালিন, ভেরি ডাইনামিক। আমাদের এইজ বেশি, তো আপনাদের কাছ থেকে অনেক কিছু মোটিভেশন পাচ্ছি আর কি। না, আমরা তো একজন আরেকজনের সহযোগিতা করি এজন্য। আচ্ছা ভাই, তাহলে স্যার তাহলে এই ম্যাথটাই করাইছে তাই না আজকে? কে শেয়ার করতেছিস? হ্যাঁ, আমরা তাহলে শুরু করি আবার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, থিওরির যে একটু ডিস্টার্ব করছে স্যার, থিওরির যে ম্যাটেরিয়ালটা দেখাচ্ছিলেন ওইটা কি স্যার আমাদের বই থেকেই আমরা পড়ে নেবো স্যার, না স্যার ওই আপনি দিবেন এই যে এই ম্যাটেরিয়ালটা যেটা দেখাচ্ছে? এটা আজকে বসে বসে আমি লিখতেছিলাম যাতে আপনারা সহজে মানে একটা টেবল দেখলে বুঝতে পারেন যে আমার কি করা উচিত। মানে এই বেসিক্যালি 6টা জিনিস মনে রাখলেই তো স্ট্যান্ডার্ড কস্টিং শেষ। তো এটা দিয়ে দিব আমি, ওই যে ম্যাথগুলো করে তার সাথে সলিউশন করে আসতে ওই আগের মতোই একটা কোর্স শেষ করে দেন আপনাদের সাথে এটা শেয়ার করে দেব। এটা কি শেষ হলো স্যার স্পেন্ডিং ভেরিয়েন্স এর পরে স্যার? আচ্ছা, আমরা ওই যে হ্যাঁ এটা শেষ হলো। আমরা একটা ম্যাথমেটিক্সের 2-3টা ম্যাথমেটিক্সের একটু সলিউশন দেখি বা প্র্যাকটিস করি, তাহলে আমাদের প্রশ্ন থাকলে সেগুলো আসবে। আর মেইন টাইম কারো যদি কোনো ম্যাথমেটিক্সে কোথাও সমস্যা থাকলে সেটা নিয়েও আমরা আলাপ করতে পারবো। জি স্যার। আমার একটু ছিল যে স্যার, সেটা হলো যে ফার্স্ট টাইম অফিস থেকে লেকচার আইটেম। জি, ম্যাক্সিমাম যেহেতু আমি সেলসের লোক ফিল্ডে থাকি, হ্যাঁ, একটা সুবিধা অসুবিধা হলো দুইটাই, যে আপনার ইনকাম ট্যাক্স যাই করেন আমরা কিন্তু সবার আগের পয়েন্টটাই কিন্তু সর্বপ্রথম আমাদের দিয়ে কিন্তু শুরু সেলস বা রেভিনিউ। জি, আপনারা হচ্ছে টপে আছেন, টপে মানে সেলস দিয়ে শুরু, ওইটা না থাকলে আর কোনো কিছুই না আর কি। আমরা ডাউনে, স্যার এখানে এই যে ভেরিয়েন্স বটমে আছি আমরা। হ্যাঁ, এই ভেরিয়েন্সের জিনিসটা আমার কাছে এত পেজগি লাগে, মানে পেজগি না, আপনারা যদি বুঝে, আপনি সেলসের তো মানুষ তাই না, আপনার মনে লাগে আর কি। আচ্ছা, আপনার গিট্টুটা আপনি নিজে ছুটান। আপনারা যদি আমি বলি যে আপনি কি প্রোডাক্ট সেল করেন, মনসুর সাহেব না কথা বলছিলেন? এগ্রিকালচার সেক্টরের এভরি প্রোডাক্ট, মানে এগ্রি কোন একটা কি প্রোডাক্ট, একটা প্রোডাক্টের নাম বলেন। ধরেন আমাদের একটা ডিসইনফেক্টেন্ট আছে টিমসেন। এই প্রোডাক্টের দাম কত? এটা আমাদের দুইটা প্রেজেন্টেশন আছে, 20 গ্রাম এন্ড 100 গ্রাম। একটা বলেন, একটা স্ট্যান্ডার্ডে বলেন। আচ্ছা, 50 গ্রামের যেটা আমাদের টিপি 232 টাকা, 332 টাকা। আচ্ছা, এই টিপি এটা হচ্ছে 332 টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, তাই না? মার্কেটে বিক্রি করতে গিয়ে আপনি কিছু ডিসকাউন্ট দিয়ে কম দামে বিক্রি করে দিয়ে আসলেন। 4.5 আমাদের পরিস্থিতি একটা ডিসকাউন্ট। হ্যাঁ, আচ্ছা, ওই 300 টাকার দামটা, 332 টাকার প্রোডাক্টটাই আপনি মার্কেটে গিয়ে 300 টাকা বিক্রি করে দিয়ে চলে আসছেন। তাহলে আপনার জন্য স্ট্যান্ডার্ড ধরা হয়েছিল 332 টাকা, কিন্তু বিক্রি করলেন 300 টাকা। তাহলে কি ভালো হলো না খারাপ হলো? ভেরিয়েন্স একটা ভেরিয়েন্সটা হলো যে কোম্পানি, তাহলে প্যাচ লাগবে কেন বলেন তো? তাহলে এখানে তো প্রাইস ভেরিয়েন্স বা সেলস প্রাইস ভেরিয়েন্স হচ্ছে আপনার জন্য নেগেটিভ, অ্যাডভার্স হলো। আবার যদি এমন দেখা যায় যে প্রাইস স্ট্যান্ডার্ড ছিল 332 টাকা, কিন্তু মার্কেটে ডিমান্ড বেশি ছিল, আপনার কাছে কম ছিল, যোগান কম ছিল, আপনি বিক্রি করলেন 350 টাকা করে, যেটা আমরা ওই যে একটা 2 টাকার মাস্ক আমরা 30 টাকা দিয়েও কিনলাম। কোম্পানিগুলো তো ওই সময় প্রফিট করে আসছে। তো আপনি যদি বেশি দামে বিক্রি করে দিয়ে আসেন, তাহলে সেলস প্রাইস ভেরিয়েন্স তাহলে কি হবে? ফেভারেবল। তো এটা প্যাচ কেন হবে বলেন তো? ওই সূত্র লিখতে যায় প্যাচ লাগে। আপনি তো সূত্র মনে রাখবেন না, আপনি তো কনসেপ্টটা মাথায় রাখবেন। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনার কোম্পানি আপনাকে স্ট্যান্ডার্ড সেট করে দিল যে ওই প্রোডাক্টটা আপনি 1 মাসে 5000
পিস বিক্রি করবেন, এটা আপনার জন্য স্ট্যান্ডার্ড। কিন্তু আপনি বিক্রি করলেন হচ্ছে 5500, তাহলে কি আপনি ভালো করলেন না? এখানে তো ভেরিয়েন্স, এখানে তো আপনার যে স্ট্যান্ডার্ড লেভেল আপনার জন্য অ্যালাউড ছিল তার থেকে আপনি বেশি ভালো করলেন, তাহলে তো আপনি পারফর্ম করলেন বা ফেভারেবল ভেরিয়েন্স বের হবে এখানেও, সেলস দিয়ে যদি আমরা বুঝতে চাই। ঠিক আছে স্যার, এখানে একটা জিনিস হচ্ছে যে সূত্রের জিনিস হচ্ছে স্যার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রেট আর একটা হচ্ছে স্যার কি মানে অ্যামাউন্ট। স্যার যেটার ভ্যারিয়েন্স বের করে ওটার ডিফারেন্স বের করে আর বাকিটার হচ্ছে কনস্ট্যান্ট রাখে অ্যাকচুয়ালটার। একটু আবার কি একটু বলবেন? মানে যে জিনিসটার ভ্যারিয়েন্স, যেমন রেটের ভ্যারিয়েন্স বের করে রেটের ডিফারেন্স বের করে, আবার ম্যাটেরিয়ালের ভ্যারিয়েন্স বের করলে ম্যাটেরিয়ালের ওয়েটের ডিফারেন্স বের করে, আর বাকি যেটা থাকে ওটাকে কনস্ট্যান্ট রাখে। এটা এভাবে করে চিন্তা করেন তাহলে। আমি আরেকটু বুঝতে চাচ্ছি, রেট ভ্যারিয়েন্স যদি বের করি সেই ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট রাখবো? অপর যেটা আছে যেটা হচ্ছে আপনার কোয়ান্টিটিকে কনস্ট্যান্ট রেখে আপনি রেটটাকে মাইনাস করবেন, আবার যদি কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বের করেন রেটটাকে কনস্ট্যান্ট রেখে কোয়ান্টিটি মাইনাস করবেন। ওকে, আচ্ছা ভাই, এটা ওই একবার দুইবার করলে হয়ে যাবে, আমাদেরও মনে ছিল না, আমরাও এরকম এই যে এই সূত্রগুলা ওই যে পকেটে লিখে রাখতাম, হাতে লিখে রাখতাম, লিখে ওই যে যখন আপনি সেলসে যাবেন তখন মনে রাখতে হবে অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ড যদি বেশি হয় তাইলে খারাপ, অথবা অ্যাকচুয়াল যদি প্রাইসের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, আমি অ্যাকচুয়াল পেমেন্ট করলাম বেশি, স্ট্যান্ডার্ড কম ছিল, তাইলে অ্যাডভার্স হলো। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, একবার দুইবার প্র্যাকটিস করলে এমনি মনে থাকবে। ঠিক আছে, আর এই চার্টটা আমি একটু সম্পূর্ণ করিনি, আর 2-3টা লাইন লিখতে হবে, এটা একটু মুখস্থ করে ফেললে কাজ শেষ। এই চার্টটুকু তো মুখস্থ করা যাবে, তাই না? করতে হবে, হ্যাঁ 2-3টা অঙ্ক করলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। যে আফরোজা ম্যাডাম বলতেছেন, উনি অঙ্ক করতেছেন সেই জন্য বললো যে 2-3টা অঙ্ক করলে এটা মুখস্থ হয়ে যাবে। ফেনীর লোকেরা একটু মুখস্থ ভালো পারে মনে হয়। হ্যাঁ, না আমার সারা জীবন কোনোদিন মুখস্থ করতে আমার ছিল না। আফরোজা ম্যাডাম কিন্তু ফেনীর লোক। না, উনি মুখস্থ করেন না, উনি যে আয়ত্ত করতেছেন। আমি ফেনীর পাশে। আমি নোয়াখালীর না, একদম আপনার প্রতিবেশী। কুমিল্লা, ওনার বাড়ি 14 গ্রাম মনে হয় না? না স্যার, আমার বাসা বরুড়াতে। অনেক দূরে। কোথায় ফেনী, কোথায় বরুড়া? ফেনী আর বরুড়া দূরত্ব হবে মনে হয় কত, মনে হয় 60 to 70 কিলোমিটার। 72 কিলোমিটার। জি, তো বহু দূরে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আবার আসি। আমরা একটা দেখি, আমাদের পরীক্ষায় আসছে, আমার একটা অঙ্ক দেখি। ছোট্ট একটা অঙ্ক আসছে, এটা আসছে হচ্ছে ডিসেম্বর 2019, মানে মিন টাইম তার কোনো পরীক্ষা হয় না, মানে লেটেস্ট এক্সামে যেটা আসছে সেটা হচ্ছে, দেখেন, স্ট্যান্ডার্ডস ফর ডাইরেক্ট, সরি, দ্য স্ট্যান্ডার্ডস। আপনারা কখন আনতে যাবেন? একটু মিউট করে নি। হ্যাঁ, দ্য স্ট্যান্ডার্ডস ফর প্রোডাক্ট Q58 W স্পেসিফাই। এটা একটা প্রোডাক্টের নাম, এটা মানে একটা বিদ্যুটে একটা নাম দিল, আমার আসলে এই বিদ্যুটের নাম মনে রাখার দরকার নেই। একটা প্রোডাক্টের জন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করতেছে। স্ট্যান্ডার্ডটা কি? 8.4 আওয়ার্স, 8.4 ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট। একটা ইউনিট তৈরি করতে 8 ঘন্টা 40 মিনিট সময় লাগবে, এবং আওয়ারলি রেট হচ্ছে 14 টাকা পার ডাইরেক্ট লেবার আওয়ার। এখানে একটু লক্ষ্য করে দেখেন, একটা হচ্ছে আওয়ারের স্ট্যান্ডার্ড, একটা প্রোডাক্ট তৈরি করতে কতক্ষণ সময় লাগবে, এটা হচ্ছে আওয়ারের স্ট্যান্ডার্ড। আর একটা দেওয়া আছে রেটের স্ট্যান্ডার্ড, 1 ঘন্টা কাজ করলে 14 টাকা করে পেমেন্ট করবেন, 1 ঘন্টা কাজ করলে 14 টাকা করে পেমেন্ট করবেন। এটা হচ্ছে আওয়ারের স্ট্যান্ডার্ড। তাহলে আমরা দুটো স্ট্যান্ডার্ড পেলাম। তারপরে স্ট্যান্ডার্ডের কাজ শেষ। লাস্ট মান্থ 400 ইউনিটস অফ প্রোডাক্ট, এই QW কি বললো এটা, were produced using 2,800 direct labor hours at a total labor wages cost 41,020। এটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, নিচের এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, আর উপরেরটা ছিল আমার স্ট্যান্ডার্ড। তাহলে আমি দুটো জিনিসকে একটু আলাদা করে নিই।
এই প্রশ্নের দুটো জিনিসকে একটু আলাদা করে নিলাম। উপরেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে আওয়ারের স্ট্যান্ডার্ড, একটা ইউনিট তৈরি করতে কতক্ষণ সময় লাগবে, আর একটা হচ্ছে রেটের স্ট্যান্ডার্ড, আওয়ারলি রেট কত, 1 ঘন্টা কাজ করলে আমি লেবারকে কত টাকা পেমেন্ট করব, 1 ঘন্টা কাজ করলে লেবারকে আমি 14 টাকা পেমেন্ট করব। আর অ্যাকচুয়াল ঘটনা ঘটলো যে অ্যাকচুয়াল ঘটনা ঘটলো হচ্ছে 400 ইউনিট তৈরি করা হলো ওই মাসে, এবং এটা প্রডিউস করতে গিয়ে 2800 ঘন্টা সময় লাগলো, এবং যার কস্ট হচ্ছে 41,020 টাকা। আমার মনে হয় আমাদের সবাই এই অঙ্কটা পারা উচিত, এই অঙ্কটা আমাদের সবাই পারা উচিত। এই যে দেখেন, এই হচ্ছে আমার ভেরিয়েন্সের সূত্র, এটাকে আমরা অ্যাপ্লাই করলে পারবো। রিকোয়ারমেন্ট দেখি, হোয়াট ওয়াজ দ্য লেবার রেট ভেরিয়েন্স ফর দ্য মান্থ and what was the labor efficiency variance, এই জিনিসটা আমাদের মনে হয় আমার পারা উচিত। আচ্ছা, 14 টাকা 65 পয়সা আমাদের অ্যাকচুয়াল কস্ট। আচ্ছা, এটা আমাদের পারা উচিত। হ্যাঁ, পারা উচিত। কিভাবে আমরা সূত্রটাকে আগে বের করব। সূত্রটা কি? অ্যাকচুয়াল রেট কত, স্ট্যান্ডার্ড রেট কত। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 14 টাকা, আর অ্যাকচুয়াল রেট বের করব। অ্যাকচুয়াল রেট বের করতে হলে কিভাবে বের করব? অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল আওয়ার্স, অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল আওয়ার্স। তাহলে 41,020 কে যদি আমি 2800 দিয়ে ভাগ করি তাহলে হবে কি 14.65। ঠিক আছে না? তাহলে আমরা যদি অঙ্কের সলিউশনটা এখানেই করি, দেখেন অ্যাকচুয়াল রেট হচ্ছে 14.65 মাইনাস স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 14। এই রেটটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের কি ভালো হলো না খারাপ হলো। আমার জন্য স্ট্যান্ডার্ড ছিল 14 টাকা, কিন্তু পেমেন্ট করতে হলো 14 টাকা 65 পয়সা, তাহলে আমি ভালো করি নাই। আচ্ছা, হ্যাঁ, আর অ্যাকচুয়াল আওয়ার্স আর লাগবে হচ্ছে আমার কি অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 2800। তো গুণ করলে যেটা বের হবে সেটা হচ্ছে আনফেভারেবল বা অ্যাডভার্স। কত? 1820। জি, 1820 এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আনফেভারেবল দিতে হবে না স্যার? হ্যাঁ, দিতে হবে, কনফার্ম। আনফেভারেবল কনফার্ম দিতে হবে। আচ্ছা, এই একই জিনিসটা আমরা একটু দেখি আমাদের সলিউশনে কি করলো। দেখেন, লেবার রেট ভেরিয়েন্স আপনাদেরকে দেখাচ্ছি কেন, আপনারা আবার সলিউশন দেখে যখন অঙ্ক করতে যাবেন একটু কনফিউজড হবেন। লেবার রেট ভেরিয়েন্স, অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু অ্যাকচুয়াল রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। তা আমরা এই সূত্রটা শিখিনি, আমরা এই সূত্রটাকে একটু সংক্ষিপ্ত করে ফেলছিলাম। ঠিক আছে না? আমরা দুইটাকে থাকে আওয়ারটাকে আমরা কমন নিয়ে নিলাম। এই দুইটা থেকে আওয়ারটা কমন নিয়ে আমরা কি করলাম, অ্যাকচুয়াল আওয়ার্স তো আগে নিয়ে ফেললাম, আর মাঝখানে থাকবে হচ্ছে অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট। আমরা শিখছি এভাবে। ঠিক আছে না? বইতে করলো একরকম, আমরা করলাম একরকম, কিন্তু উত্তর সেম, রেজাল্ট আমাদের সেম আসবে। আচ্ছা, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সের জন্য আমাদের লাগবে হচ্ছে কতক্ষণ সময় অ্যালাউড ছিল, এই জিনিসটা একটু বের করে নিতে হবে। আর অ্যাকচুয়াল আওয়ারটা আমরা জানি, অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে কত, 2800 ঘন্টা। আমাদের সূত্রে কি বলে, অ্যাকচুয়াল আওয়ার্স লাগবে আর স্ট্যান্ডার্ড আওয়ার্স লাগবে। অ্যাকচুয়াল আওয়ার্সটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, অ্যাকচুয়াল আওয়ার্স আমাদের প্রশ্নে দেওয়া আছে, আর স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড কতটুকু এটা কিভাবে বের করবো বলেন তো? 400 into 8.5, হ্যাঁ 360। 400 ইউনিট, একটা ইউনিটের জন্য লাগার কত হচ্ছে 8.4, তাহলে 400 গুণ 8.4 আমরা পেয়ে যাব। তাহলে কত হয় 400 গুণ 3360। এটা করলে আমরা পাবো স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড। ঠিক আছে না? স্ট্যান্ডার্ড আওয়ার্সটা আমরা পেয়ে যাব। তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স ইনটু অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড রেট। দেখেন এখানে কিন্তু আমাদের সূত্রটা ফলো করলো। ঠিক আছে, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স কিভাবে বের করব? স্ট্যান্ডার্ড রেট কত করে 14 টাকা, অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে কত 2800, আর স্ট্যান্ডার্ড আওয়ার্স হচ্ছে 3360। এইখান থেকে আপনাকে মনে রাখতে হবে যে ইফিসিয়েন্সি ভেরিয়েন্সের ক্ষেত্রে অ্যাকচুয়াল আওয়ার্সের তুলনায় যদি স্ট্যান্ডার্ড আওয়ার বেশি হয় তাহলে আমি ভালো করলাম, তাই না?
আমার 3360 ঘন্টা লাগার কথা, কিন্তু লাগলো 2800 ঘন্টা। 3360 ঘন্টার জায়গায় আমি কম খরচ করলাম, কম সময় নিয়ে আমি প্রোডাক্টটা তৈরি করলাম। সো এখানে আমি ভালো করলাম, এখানে 7840 টাকা ফেভারেবল ভেরিয়েন্স আসছে। স্যার অ্যালাউড আর যে ইনক্লুডেড বলে যদি কোনো কিছু, দুটো কি একই হবে? যেমন হোয়াট ইজ র ম্যাটেরিয়ালস কস্ট উড বি ইনক্লুডেড ইন দ্য কোম্পানিজ প্ল্যানিং বাজেট, যে কোনো একটা মাসের নাম দিল, এটা কি স্যার সেম কথা হবে? ইনক্লুডেড হলে অ্যালাউডটা সাধারণত ওইভাবে ইউজ করা হয়। অ্যালাউডটা বেসিক্যালি হচ্ছে যে কতক্ষণ হওয়া উচিত এটাকে মিন করে। আপনি যেটা বলছেন ওইটার সাথে আমার মনে হয় রিলেটেড হয়, আর দেখলে তারপর আমি বুঝতে পারতাম। আবার বলেন তো প্রশ্নটা, আবার বলেন। হোয়াট র ম্যাটেরিয়ালস কস্ট উড বি ইনক্লুডেড ইন দ্য কোম্পানিজ না প্ল্যানিং ওইটা বাজেট? ডিফারেন্ট। হোয়াট র ম্যাটেরিয়াল কস্ট উড বি ইনক্লুডেড, র ম্যাটেরিয়াল কস্টের ভিতরে কি কি ইনক্লুডেড হবে সেটা আর অ্যালাউড এক অর্থে মিন হচ্ছে না, ডিফারেন্ট মিন। বলছে কোম্পানি প্ল্যানিং বাজেটের মাঝে মার্চ মাসে কতটুকু আমাদের র ম্যাটেরিয়াল কস্ট আছে এটা বের করতে। এখন আমি বলতেছি এটা কি স্যার কিভাবে বের করা যায়, এগুলো কি এটার না মধ্যে? ওইটা তো অ্যাকচুয়াল ঘটনা, আর অ্যালাউডটা হচ্ছে বাজেটেড। অ্যালাউডটা হচ্ছে যে হোয়াট কস্ট শুড বি, অ্যালাউড হচ্ছে হোয়াট কস্ট শুড বি। ওই যে আমরা বারবার বলতেছিলাম হোয়াট কস্ট শুড হ্যাভ বিন, কত হওয়া উচিত। অ্যালাউড আর অ্যাকচুয়াল ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, আপনি যেটা বলছেন এটা অ্যাকচুয়াল ঘটনা, ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা তাহলে আমরা এই দুটো বাজেট ভেরিয়েন্স পারবো, ঠিক আছে। এই দুটো বাজেট ভেরিয়েন্স করতে সময় লাগবে সর্বোচ্চ 4 মিনিট। আমাদের যদি প্র্যাকটিস ঠিক মতো থাকে 4 মিনিটের উপরে লাগার কথা না। এরপরে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি টু রেকর্ড ডাইরেক্ট লেবার কস্ট ডিউরিং দ্য মান্থ ইনক্লুডিং ডাইরেক্ট লেবার ভেরিয়েন্স। আচ্ছা আমরা কি জার্নালগুলো করছিলাম যে ম্যাটেরিয়াল কিনলে কি করব, ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলে, এটা করা হয়নি। এটা না করতে গেলে, না করলে আমাদের জন্য এটা একটু করাটা একটু কষ্ট হবে। যেমন আমরা কি জব কস্টিং তো করি নাই, না স্যার জব কস্টিং করি না। জব কস্টিং প্রসেস কস্টিং করলে আমাদের ওই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার হতো। তারপরও আমরা একটু দেখিনি যে জব কস্টিং বা প্রসেস কস্টিং, যে কোনো কস্টিং এ আমরা ম্যাটেরিয়ালটাকে কিভাবে রেকর্ড করি। ম্যাটেরিয়াল পারচেজ করলে আমরা কি করি, ম্যাটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, ঠিক আছে। আমরা যারা জার্নাল পারি একটু মনে করেন, ম্যাটেরিয়াল ক্রয় করলে ম্যাটেরিয়াল ডেবিট হবে, আর অ্যাকাউন্টস পেয়েবল অথবা ব্যাংক পেয়েবল অথবা ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট হবে, ঠিক আছে। আর ম্যাটেরিয়াল যদি আমরা প্রসেসে দেই, প্রসেসে যখন ম্যাটেরিয়াল চার্জ করে থাকি, ওয়ার্কিং প্রসেসে করি, তখন ম্যাটেরিয়ালটা হবে ক্রেডিট, ম্যাটেরিয়ালটা ক্রেডিট হবে, ডেবিট হবে ওয়ার্কিং প্রসেস। যিনি রিসিভিং ডিপার্টমেন্ট, যিনি রিসোর্সটা নিচ্ছেন তিনি ডেবিট হন। এটা হচ্ছে জার্নালের নিয়ম। রিসোর্স যিনি নেন তিনি ডেবিট হন, আবার যখন রিসোর্স স্যাক্রিফাইস করেন তখন হয়ে যায় ক্রেডিট। তাহলে ম্যাটেরিয়ালটা প্রসেসে দেই, ম্যাটেরিয়াল হবে ক্রেডিট, ওয়ার্কিং প্রসেস যিনি রিসিভার তিনি হবেন ডেবিট। আবার লেবার যখন চার্জ করি তাহলে তখন কি হবে, একই রকম ভাবে ওয়ার্কিং প্রসেস ডেবিট, আর কি হবে ওয়েজেস পেয়েবল ক্রেডিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। আবার যখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই করি তখনও একই রকম ঘটনা ঘটবে, ওয়ার্কিং প্রসেস ডেবিট, অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট, ঠিক আছে। এই 3-4টা জার্নাল আমরা ইউজ করে থাকি, আমরা ওই যে ইয়ের অঙ্ক করতে গেলে দেখবো। এই 3টা পয়েন্ট স্যার আবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা এটা এখন মুখস্থ করি না, কারণ আমি একটু কনসেপচুয়ালি আমরা মনে উল্টে যাব। আপনি জানলে আমি বলতে পারি, যদি বলেন যে না স্যার জানি না, তাহলে এটা আমরা না করি, প্রসেসেও করব আমরা এটা, আবার জব কস্টিং এও আমরা এই জিনিসটা আবার করব। জানি তারপর একটা জানলে তাহলে আমি যদি আপনার জিজ্ঞেস করি, বলেন আপনি ম্যাটেরিয়াল কিনলে কি জার্নাল হবে? এখানে ম্যাটেরিয়াল যদি কিনেন সেক্ষেত্রে এটা ডেবিট হবে, আর পেয়েবল ক্রেডিট হবে। আবার এখানে ওয়ার্কিং প্রসেস যেটা ম্যাটেরিয়াল যদি চার্জ করে থাকি ম্যাটেরিয়াল হবে ক্রেডিট, ওয়ার্কিং প্রসেস হবে ডেবিট, যে কোনো কিছু। ওই লেবারের ক্ষেত্রে একই রকম। আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে যে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি, এই লেবার সংক্রান্ত কাজের জন্য জার্নাল এন্ট্রি দিতে বলো টু রেকর্ড লেবার কস্ট ডিউরিং দ্য মান্থ ইনক্লুডিং লেবার ভেরিয়েন্সটাও অ্যাপ্লাই করতে বললো। আচ্ছা আমরা আগে জার্নালটা দেখি, তারপর আবার আমরা এটাকে বিশ্লেষণ করব। আমাদের লেবার কস্ট ছিল কত, 41,020 টাকা। 41,020 টাকা। সবসময় মনে রাখবেন
যা অ্যাকচুয়াল কস্ট তাই কিন্তু পেয়েবল হয়, তার থেকে বেশি পেয়েবল করার সুযোগ নাই। ঠিক আছে, যা অ্যাকচুয়াল খরচ হয় তাই পেয়েবল, তাই না? তার থেকে বেশি তো আমি পেমেন্ট করব না। আমার ওয়েজেস হলো হচ্ছে 41,000 টাকা। যদি এখানে কোনো ভ্যারিয়েন্স টেরিয়েন্স না থাকতো অথবা আমরা এই ফ্যাক্টরি রেকর্ডটা মেনটেন করতেছি না, তখন আমরা কি করতাম, ওয়েজেস এক্সপেন্সেস অথবা পেরোল ডেবিট, পেরোল পেয়েবল অথবা ওয়েজেস পেয়েবল ক্রেডিট, এই 41,020 টাকা দিয়ে আমরা এন্ট্রিটা ক্লোজ করতাম। যেহেতু আমরা ফ্যাক্টরি অ্যাকাউন্ট করি, আমরা অ্যাপ্লাই বেসিস করে থাকি, স্ট্যান্ডার্ড কস্টিং আমরা অ্যাপ্লাই করতেছি, তখন আমরা করব কি, ওয়ার্ক ইন প্রসেসে চার্জ করব হচ্ছে যেটা আমার জন্য অ্যালাউড ছিল, ওয়ার্ক ইন প্রসেসে আমার জন্য যেটা অ্যালাউড ছিল সেটাই আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এরপরে পেয়েবল হচ্ছে যেটা আমরা পেমেন্ট করব বা অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটলো সেটাই হচ্ছে আমার জন্য পেয়েবল, সেটাই হচ্ছে আমার জন্য পেয়েবল। আর ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা ভেরিয়েন্সটা কত ক্লাসে দেখাই নাই আপনাদেরকে, ওই আমার কিন্তু শীট যেখানে পাঠিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের ভেরিয়েন্সের কিভাবে আমরা ভেরিয়েন্সটা রেকর্ড করব সেটা দেওয়া আছে। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, ভেরিয়েন্সের অ্যাকাউন্ট ফর করার ক্ষেত্রে, ভেরিয়েন্স রেকর্ড করার ক্ষেত্রে ভেরিয়েন্স গুলো যদি আনফেভারেবল হয় সেটা হয় ডেবিট, আর ফেভারেবল হলে হবে ক্রেডিট, ফেভারেবল ভেরিয়েন্স হলে হবে ক্রেডিট। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আবার বলবেন, যে কোনো ফেভারেবল ভেরিয়েন্স হবে ক্রেডিট আর আনফেভারেবল ভেরিয়েন্স হবে ডেবিট, আনফেভারেবল ভেরিয়েন্স হবে ডেবিট। ঠিক আছে, আমরা এটাকে বিশ্লেষণ করি, অনেকেই বুঝেন না, আবার বিশ্লেষণ করি। আমরা কিছুক্ষণ আগে আমরা একটা জার্নাল করলাম না, যে ওয়ার্কিং প্রসেসে মেটেরিয়াল দিলে কিরকম করি, লেবার দিলে কিরকম করি, ওভারহেড দিলে কিরকম করি। এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে একই রকম, লেবারের ক্ষেত্রে একই রকম। একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা মেটেরিয়ালটা লেবারটা অ্যাপ্লাই করি তখন আমরা কি জার্নাল দিব, সবাই একটু বলেন। ওয়ার্কিং প্রসেস ডেবিট, ঠিক আছে না? যদি না বুঝেন আবার বলবো, ওয়ার্কিং প্রসেসকে আমরা ডেবিট করি কখন, যখন লেবারটাকে যখন আমরা অ্যাপ্লাই করি থাকি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কস্টে যখন আমরা অ্যাপ্লাই করব ওয়ার্কিং প্রসেস ডেবিট। আচ্ছা, এই ডেবিটটা আমরা কিভাবে করব, যে স্ট্যান্ডার্ড আমাদের সেট করা আছে, স্ট্যান্ডার্ড সেট করা কত, 14 টাকা রেট হচ্ছে, লেবার রেট হচ্ছে 14 টাকা, গুণন কতক্ষণ সময় লাগা উচিত ছিল, 3,360 ঘন্টা, 3,360 ঘন্টা লাগা কথা আমার জন্য স্ট্যান্ডার্ড অ্যালাউড ছিল। তাহলে এই দুটোর গুণফল হবে 47,040 টাকা, 47,040 টাকা। আচ্ছা, আর আমরা রেকর্ড করে আসছি কি, ওয়েজেস পেয়েবল, ওয়েজেস পেয়েবল আমরা কি করব, ক্রেডিট। ওয়েজেস পেয়েবল ক্রেডিট করব কত, যা অ্যাকচুয়াল ঘটনা তা মানে আমি পেমেন্ট তো এর থেকে বেশি করব না, অথবা পেয়েবল না, আমি যদি এটাকে ক্যাশ করে থাকি, ওয়েজেস পেয়েবল না লিখে আমি যদি ক্যাশও লিখে থাকি, তাহলে তো আমি আমার যা ক্যাশ পেমেন্ট করা উচিত তাই ক্যাশ করব, তার থেকে বেশি তো পেমেন্ট করার সুযোগ নাই, আছে কি? ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু একটা বড় একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। ডিফারেন্সটা কেন হলো, রেটটা হচ্ছে ফেভারেবল ভেরিয়েন্স, রেটটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্স, আর ইফিসিয়েন্সিটা হচ্ছে ফেভারেবল। তো এটা একটু মুখস্থ রাখতে হবে যে রেট ভেরিয়েন্স হবে ডেবিট আর ফেভারেবল ভেরিয়েন্স, ইফিসিয়েন্সি ভেরিয়েন্স হবে ক্রেডিট। আচ্ছা, এটাকে যদি আমরা ভেঙে জার্নাল করেও করি বা পেয়েবল করতে থাকলাম, তাহলে এখানে 3টে জার্নাল হতো, আমরা সেভাবে না করে 4টা জার্নাল হতো। সেটাকে না করে এক জার্নালে করতে গেলে আমাকে করতে হবে কি, রেট ভেরিয়েন্সটা ডেবিট। এখন দেখেন এই দুটোর পার্থক্য যখন আমি রেট ভেরিয়েন্স আর ইফিসিয়েন্সি ভেরিয়েন্স লিখবো তখন এটা মিলে যাবে। ঠিক আছে, বেসিক্যালি প্রথম জিনিস ছিল এরকম, ওয়ার্কিং প্রসেস ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট, কিন্তু এখানে 47,000, এখানে 41,000। আমি এটাই অ্যাপ্লাই করলাম, কোনটা অ্যাপ্লাই করলাম, 47,040 টাকা আমি অ্যাপ্লাই করলাম। আর কিন্তু পেমেন্ট আমি এর বেশি করব না, এর বেশি যদি পেমেন্ট করতে না পারি তাহলে আমার যে ভেরিয়েন্সটা বের হবে, ভেরিয়েন্সটা রিজলভ করতে গেলে এখান থেকে এটা নিয়ে আমাকে মাঝখানে বসালে আমাদের অঙ্কটা মিলে যাবে।
আচ্ছা এবার বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি এই ট্র্যাকে না বোঝেন আমরা ডিফারেন্ট ওয়েতে এটা বোঝার চেষ্টা করব। আর আমরা যদি কখনো বেশি দিয়ে থাকি তখন সেটা জানাটা কি হবে? কি বেশি দিলেন? যে পেমেন্টটা পেমেন্ট আপনি বেশি দিলেন তখন তো নিশ্চয় কোনো একটা ভেরিয়েন্স বের হবে না। আমরা সে ফর এক্সাম্পল এখানে 41,000 না, আপনি এখানে করলেন হচ্ছে 50,000 টাকা, অ্যাকচুয়ালি আপনি পেমেন্ট করলেন 50,000 টাকা, তখনও তো কোনো না কোনো তখন হবে কি আপনার এটার এই এফিশিয়েন্সি ভেরিয়েন্স পজিটিভ বের না হয়ে এটা নেগেটিভ বের হবে বা অ্যাডভার্স বের হবে, তাহলে সেটা তখন ডেবিট হয়ে যাবে, তখন ডেবিট পাশে সেটা গিয়ে বসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে না, আপনি এখানে এটা অতিরিক্ত হয়ে গেছে, তার মানে আপনি পেমেন্ট যা করছেন তা তো অ্যাকচুয়াল, সেখানে তো উল্টানোর কোনো সুযোগ নেই নিশ্চয়। তাহলে আপনি অতিরিক্ত পেমেন্ট করলে আপনার ভেরিয়েন্সটা হয়ে যাবে অ্যাডভার্স, তাহলে অ্যাডভার্স যদি হয় তখন ডেবিট করতে হবে। আচ্ছা ঠিক আছে না, এখানে যখন আমার সারপ্লাস হচ্ছে তখন আমার এটা ক্রেডিট কোড। হ্যাঁ, কেন আপনি ক্রেডিট কেন করবেন এটারও নিশ্চয় কারণ আছে, কারণ আপনি ওয়ার্কিং প্রসেসে আপনি বেশি অ্যাকাউন্ট ফর করলেন, রেকর্ডটা আপনি বেশি করলেন, তাহলে এত টাকা খরচ হয় না, তাহলে আপনাকে কি করতে হবে, খরচটা কমাই ফেলতে হবে। জি জি স্যার। ঠিক আছে না, ওয়ার্কিং প্রসেসে আপনি খরচটা বেশি অ্যাপ্লাই করলেন কিন্তু অত টাকা খরচ হয় না, খরচ না হলে আপনাকে কি করতে হবে, খরচ কমে যাওয়া মানে কি, জার্নালের নিয়ম হচ্ছে খরচ বেশি হলে ডেবিট হবে, আর খরচ যদি কমে যায় কি হবে, ক্রেডিট হবে। জার্নালের নিয়মে আমরা আসি, ঠিক আছে না, জার্নালের তো 4টা নিয়ম, আপনার যদি খরচ হয় ডেবিট, যদি লাভ হয় ক্রেডিট, যদি লাভ হয় ক্রেডিট হয়, যদি লাভ কমে যায় তাহলে কি হবে, ডেবিট হবে। খরচ যদি ডেবিট হয়, খরচ কমে গেলে ক্রেডিট হবে। ঠিক আছে না, রিসোর্স আপনি নিলে ডেবিট হবে, রিসোর্স রিলিজ করলে ক্রেডিট হবে। এই 4টা কনসেপ্ট যদি মাথায় না থাকে তাহলে কিন্তু যে কোনো জার্নালে গিয়ে আপনি আটকে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এটা শেষ করলাম, আমরা পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমাদের সীমা বইতে যে এক্সাম্পল ছিল সেখানকার একটা এক্সাম্পল। আপনারা মনে রাখবেন স্ট্যান্ডার্ড কস্টিং প্রত্যেকটা পরীক্ষায় আসছে, সো এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কস্টিং একটা ছোট একটা জিনিস বলতে চাচ্ছিলাম, যেহেতু জিনিসগুলো মানে বিভিন্ন কনসেপ্ট একসাথে আসতেছে, তো স্যার স্ট্যান্ডার্ড কস্টিং এর সাথে আর কি ধরনের চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো অ্যাকুমুলেটেড করা থাকতে পারে? ফর এক্সাম্পল একটু আগে আমরা দেখলাম জব কস্টিং, প্রসেস কস্টিং এর ইয়াগুলো দিল, জার্নালগুলো, এরকম কি কোনো আইডিয়া দিতে পারবেন? যেমন আপনার যদি বাজেট জানা থাকে, আপনি কিন্তু ওই বাজেট ভেরিয়েন্সের অঙ্ক আসছে, বাজেট ভেরিয়েন্সের সাথে আপনি যখন আমরা সবসময় দেখছি না ফ্লেক্সিবল বাজেট আমরা ভেরিয়েন্স বের করতাম না, অ্যাকচুয়াল কস্ট কত এবং ওই অ্যাকচুয়াল যে অ্যাক্টিভিটি ছিল তার জন্য কত কস্ট হওয়া উচিত সেটা বের করতাম, ফ্লেক্সিবল বাজেটটা বের করতাম। ফ্লেক্সিবল বাজেট মানে কি, ওই অ্যাকচুয়াল অ্যাক্টিভিটির জন্য কত খরচ হওয়া উচিত, ওই দুটার পার্থক্য কিন্তু ভেরিয়েন্স, ওই ভেরিয়েন্সটা কিন্তু স্পেন্ডিং ভেরিয়েন্স। তাহলে আপনি এটার সাথে স্পেন্ডিং ভেরিয়েন্স মিলাইতে পারেন। কিছুক্ষণ আগে আমরা যখন অঙ্ক খুঁজতেছিলাম, ওই যে বাজেট ভেরিয়েন্সের ওখানে কিন্তু ওই যে অঙ্কগুলো আমরা আবার দেখতেছি যে কি ওই যে স্ট্যান্ডার্ড কস্টিং এর ভেরিয়েন্সের অঙ্কটা ওখানে আসতেছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কস্টিং আর ফ্লেক্সিবল বাজেট বেসিক্যালি খুব একটা বেশি দূরে না। স্ট্যান্ডার্ড কস্টিং ইজ টক অ্যাবাউট দ্য ইউনিট প্রাইস, আর ফ্লেক্সিবল বাজেট মানে আমরা ইন টোটালে করতেছি একই রকম। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি, কয়েকটা এক্সাম্পল না দেখলে আমাদের আসলে কনফিডেন্সটা গ্রো করবে না। আচ্ছা, প্রোডাক্ট এক্স has a standard direct material cost as follows. প্রোডাক্ট এক্স এর জন্য স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে। প্রোডাক্ট এক্স এর স্ট্যান্ডার্ড কি, 10 কিলোগ্রাম লাগে ম্যাটেরিয়াল ওয়াই, মানে এক্স কে তৈরি করতে গেলে ওয়াই লাগে 10 কিলোগ্রাম, পার কিলোগ্রামের দাম হচ্ছে 10 টাকা। তাহলে এখানে দুটো স্ট্যান্ডার্ড দেওয়া, একটা হচ্ছে ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে রেটের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাইলে 10 টাকা ইন্টু 10 দিয়ে গুণ করলে 1000 টাকা পার ইউনিটে তৈরি করতে 1000 টাকার মেটেরিয়াল লাগে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই 1000 টাকা আমার না চিন্তা করলেও চলবে, আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে কত কেজি লাগবে অথবা কত গ্রাম লাগবে অথবা কত ইয়ার্ডে লাগবে, আর একটা হচ্ছে রেটটা কত। দুটো স্ট্যান্ডার্ড আমরা পেয়ে গেলাম। ডিউরিং দ্য পিরিয়ড 1000 ইউনিট, 1000 ইউনিট তৈরি হলো এক্স ওয়ার ম্যানুফ্যাকচার্ড ইউজিং 11,700 kilograms of material Y
অ্যাকচুয়াল ঘটনা। আগের এই দুটো ছিল স্ট্যান্ডার্ড, আর এই 11,700 কিলোগ্রাম লাগলো অ্যাকচুয়ালি, এবং অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 98,600 টাকা। তাহলে আমাদের মাথায় মুখস্থ হয়ে গেছে, যদি রেট ভেরিয়েন্স বের করতে হয়, ম্যাটেরিয়াল রেট ভেরিয়েন্স যদি আমাকে প্রাইস ভেরিয়েন্স বের করতে হয়, তাহলে কি করব, আমাকে অ্যাকচুয়াল রেটটা আগে বের করতে হবে। এখানে ইন টোটালে দেওয়া আছে, আমাকে আগে প্রাইসটা বের করে নিতে হবে। অ্যাকচুয়াল প্রাইসটা পার ইউনিট প্রাইসটা পার কেজির প্রাইসটা আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো? 98,600 ডিভাইডেড বাই 11,700, তাহলে 8 টাকা 42 পয়সা। 8 টাকা 42 পয়সা। 8 টাকা 42 পয়সা। কিন্তু আমার আচ্ছা যাই হোক, আমার অ্যালাউড ছিল হচ্ছে 10 টাকা। 10 টাকা, হ্যাঁ, আমাকে বাজেট দেওয়া হয়েছে 10 টাকা, আমাকে বাজেট দেওয়া হয়েছে 10 টাকা, কিন্তু কিনলাম 8 টাকা 43 পয়সা দিয়ে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমি কি ভালো করলাম না খারাপ করলাম? এটা দেখলে তো বুঝতে পারার কথা। ভালো করছি। তো ভালো করলে তাহলে আমরা এখানে কিন্তু প্রাইস ভেরিয়েন্স বের করতে বলে, এখানে 3টে ভেরিয়েন্স লক্ষ্য করে দেখেন, একটা হচ্ছে টোটাল ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স। তাহলে প্রাইস ভেরিয়েন্স আর ইউজেস ভেরিয়েন্স কে যোগ করলে টোটাল ভেরিয়েন্স হয়ে যাবে, প্রাইস আর ইউজেস কে যোগ করলে টোটাল ভেরিয়েন্স হয়ে যাবে, অথবা আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটার এই অঙ্কটা তাহলে আমরা করতে পারবো তো? ভেরিয়েন্স কত হয় বলেন? এটা হচ্ছে আপনাদের সীমা বইতে যেভাবে ছিল। ভেরিয়েন্স বলেন তো। এখানে আমরা করি অ্যাকচুয়াল রেট কত? 9 টাকা 8 টাকা 43। জি স্যার। 18,400। হ্যাঁ, 8 টাকা 43 মাইনাস 10, আর অ্যাকচুয়াল ভ্যারিয়েন্স 1400 টাকা স্যার। $1400 বা 1400, হ্যাঁ 1400 ডলার। ইয়েস, সরি আমি ভুল জায়গায় লিখতেছি। তাহলে প্রাইস ভেরিয়েন্স লিখতে গেলে অ্যাকচুয়াল 100 ইনটু 1000 মাইনাস হচ্ছে 98,600। বুঝি নাই। 100 ইনটু 1000 মাইনাস 98,600 প্রথমটা কি? 100 ইনটু 1000, হ্যাঁ ইন টোটাল করতে পারেন, ইন টোটাল বের করতে পারেন। এভাবেই তো নাকি আমরা যেভাবে শিখলাম, অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 11,700। আপনি যেটা করলেন সেটা হচ্ছে ইন টোটাল বের করে নিলেন, তাই না? এরটা কি এর রিকোয়ারমেন্ট তো ওইটাই না ওই না, এর রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। এরটা হচ্ছে টোটাল ভেরিয়েন্স, এ হচ্ছে টোটাল, বি হচ্ছে প্রাইস, সি হচ্ছে ইউজেস ভেরিয়েন্স। ইউজেস ভেরিয়েন্স আমরা বের করি কিভাবে? স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10 টাকা, আর আমরা সূত্রটা মনে রাখতে হবে বারবার। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে কত? 11,700 মাইনাস স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড কত বলেন? 1000 ইউনিট যদি তৈরি করতে হয়, 10 কিলোগ্রাম যদি লাগে, তাহলে কত হবে? 1000 ইন্টু 10, 10,000। এটা হবে কি? এটা হবে আনফেভারেবল। আগেরটা ছিল ফেভারেবল। আগেরটা রেজাল্ট কত ছিল? স্যার 18,400। 18,400 ছিল ফেভারেবল, আর এটা হবে আনফেভারেবল। দেখেই বলে দিচ্ছি কেন। অ্যাকচুয়াল ঘটনা ঘটে গেছে বেশি, স্ট্যান্ডার্ড ছিল 10,000, অ্যাকচুয়াল ঘটনা ঘটে গেছে বেশি। 17,000 হবে স্যার। 17,000 আচ্ছা, মাইনাস করলে তো স্যার 1400 আসে ফেভারেবল। হ্যাঁ, আপনি ওই যে প্রথমে যেটা করতেছিলেন সেটা হচ্ছে এটা। তাহলে এখানে আপনার এই দুটো যোগ করে দিলে, বসাই দিলে হবে। টোটাল কোশ্চেন ছিল স্যার, বলেন। ওই 8.43 থেকে আমি 10টা মাইনাস করতেছি। মাইনাস ফিগার একটা মাইনাস চিহ্ন কি আসে না স্যার, নাকি এটা দেখাবো না? দেখানোর দরকার নেই, ওকে দেখানোর দরকার না। আমরা যেভাবে শিখে এসেছি কিন্তু ওই জিনিসটা মনে রাখতে হবে আর কি। আবার যে মাইনাস দিলে আপনি নেগেটিভ মনে করতে পারেন, কথা বুঝছেন? 18,400 আপনি নেগেটিভ সাইন দিয়ে রাখলেন, আচ্ছা নেগেটিভ সাইন মানে তো আনফেভারেবল, লিখে দিয়ে আসলেন আনফেভারেবল, তখন ঘটনা উল্টো হয়ে যাবে। আবার নিচেরটা দেখেন 17,000 কিন্তু ফেভারেবল, কিন্তু আমরা পাশে লিখতেছি আনফেভারেবল। স্যার এখানে ডিএম এর জার্নালে তো আমরা পারচেজটা অরিজিনাল অ্যাকচুয়াল অ্যামাউন্টটাই দিব, তাই না? জি। স্যার আমরা তো যে কোনো স্পেন্ডিং ভেরিয়েন্সে দুটার পার্থক্যটা দেখাই।
তো ওখানে কি স্যার মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া যাবে? যেমন 18,500 হচ্ছে আমাদের ফেভারেবল আর 17,000 হচ্ছে আনফেভারেবল। এখানে আমরা জানি যে 1400 ফেভারেবল আসবে, তো ওখানে কি দুটো ডিফারেন্সের মাঝখানে চিহ্ন দেওয়া যাবে? স্পেন্ডিং ভ্যারিয়েন্স যেটা যে কোনোটা, এটার অন্য যে কোনো স্পেন্ডিং ভ্যারিয়েন্সে কি ভাই কেমনে চিহ্ন তো দিতেছেন আবার বলেন, বুঝি নেই। স্পেন্ডিং ভ্যারিয়েন্স মানেই তো দুটো পার্থক্য স্যার। স্পেন্ডিং ভ্যারিয়েন্স মানে পার্থক্য, হ্যাঁ। তো এখন আমি বলতেছি যেমন আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বেরিয়েছে 18,400 ফেভারেবল, আর ইউজেস ভ্যারিয়েন্স বেরিয়েছে 17,000, এটা হচ্ছে আনফেভারেবল। তো আমরা কি 18,400 মাইনাস 17,000 লিখবো? না, একই কথা। আমি এখানে ফেভারেবল মানে পজিটিভ ধরতেছি, অথবা আপনারা সূত্রের মাধ্যমে করতে পারেন। সূত্রটা একটু দেখা দেন এটা স্যার। সূত্রটা গতকালকে দেখা আসছিলাম, এটার এখান থেকে একটা সামারি করেন। এই মানে আমরা টোটাল ভেরিয়েন্সটাকে ওই একটা সূত্রের মাধ্যমে করতে পারি। কারণ আমি সূত্রটা করতেছিলাম না কেন, আমাদের কনসেপ্ট ছিল যে আমরা ইজি করা, দুটো যোগ করে দিলাম হয়ে যাবে। সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখাবো। যোগ করে বসাই দিলেই তো হবে নাকি? হ্যাঁ, হবে 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 না, বেশি নাম্বার নাই, বেশি নাম্বার হবে না। আচ্ছা, আমাদের খেয়াল আছে কিনা, আমি একটা পিকচার দেখাবো আপনাদেরকে। আচ্ছা, মনে করিয়েন এই 18,400 হচ্ছে ফেভারেবল, তাই না? আইসিএমই থেকে বলছিলাম স্যার। স্যার বলেন। কে সাদ্দাম সাহেব? জি স্যার, ভালো আছেন? জি 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 স্যার, আমাদের নেক্সট ক্লাস চালু হবে স্যার একটু পরে, স্যার একটু কাইন্ডলি যদি 6:30 না আমাদের শেষ করতে হবে। ওটা তো 6:45 শুরু হয় ভাই, দেরি। সাদ্দাম সাহেব, ও আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করতে হবে না স্যার? ঠিক আছে স্যার, আপনি চালু করেন স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, আমাদের এটা 18,400 হবে না 18,369 হবে? 18,400 হবে, কারণ আপনার ওই যে এর কারণে ফ্র্যাকশন আসছে। 18,400 কারেক্ট। ওকে। আচ্ছা, এটা একটা হচ্ছে ফেভারেবল আর এটা হচ্ছে আনফেভারেবল। আনফেভারেবলকে কিন্তু আমি নেগেটিভ দিয়ে ডিনোট করতে পারি, তাই না? এটা আমি প্লাস মাইনাস করে নেগেটিভ করে ফেললাম 17,000। আচ্ছা, এটাকে আমরা আবার সূত্র দিয়েও দেখাবো। এভাবে লিখে এটা করলে স্যার প্রবলেম আছে স্যার, কারণ হচ্ছে আপনি মাইনাসও দিবেন আবার আনফেভারেবল লিখছেন। ইয়েস স্যার, এটা প্লাস হবে স্যার। এটা প্লাস হবে আর ওটা আনফেভারেবল হবে। আচ্ছা, কোনটা প্লাস হবে বলেন তো? মাইনাসের জায়গায় প্লাস হবে। আচ্ছা, আমি ওই এটাকে উঠাই দিছি কেন আপনাকে বলি, এটাই তো আমাকে যদি আনফেভারেবল করতে হয় তাও হবে না, কারণ হচ্ছে স্যার মানে মাইনাসটা উঠে যাবে, হয় ইউ নালে মাইনাস, যে কোনো একটা স্যার, যে কোনো একটা করতে হবে। কোনটা করতে হবে বুঝি নাই স্যার। হয় ইউ লিখবেন আর না হলে স্যার মাইনাস। ইউটা ফেলে দিছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ইউটা রাখলাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। মাইনাস আবার এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? ইয়েস স্যার, এখন ঠিক আছে। ও ভাই, ইউটা এমনি লিখছি আর কি। ইউ তো কোনো সাইন না, এফ এবং ইউ তো সাইন না, আমরা এভাবে লিখছি। হ্যাঁ, এটা আমরা টেবুলার ফরম্যাটেও লিখতে পারি। বইতে সবসময় আপনাদের ইয়ের বইতে টেবুলার ফরম্যাটে উপরে নিচে নিয়ে লিখলো প্রাইস ভেরিয়েন্স এফ আর হচ্ছে ইউজেস ভেরিয়েন্স, দুটো আলাদা আলাদা করে লিখছেন। কথা বুঝছেন? এভাবে লিখছেন। আমরা এখান থেকে ফেলে দিই, এখানে লিখলো না, এখানে একটা মার্ক দিয়ে এটা তো প্রাইস ভেরিয়েন্স বেরোলো না, এতটুক তো প্রাইস ভেরিয়েন্স, ঠিক আছে না? আর এটা হচ্ছে প্রাইস ভেরিয়েন্স, এন্ড দেন এটা হচ্ছে ইউজেস ভেরিয়েন্স, ঠিক আছে না? নিচে দিয়ে টোটাল ভেরিয়েন্স যোগ করলে আপনি কি হবে বলেন তো? স্যার 1400 হবে ফেভারেবল। 1400 ফেভারেবল, এইটাই আপনাদের বইতে এভাবে লিখছে। স্যার সরাসরি স্পেন্ডিং ভেরিয়েন্স লিখে হচ্ছে শুধু ডিফারেন্সটা উঠাই দেবো স্যার, কোনো ইয়েতে দেখালাম না, মাইনাস দেওয়া প্লাস। সোজা কথা হচ্ছে ভুল না হইলে হলো আর কি। আপনি ওই যে প্লাস মাইনাস করে যেভাবে লেখেন, ভুল না হইলে হলো। ওকে স্যার। আপনি এভাবে উপরে নিচে লিখলে তো আর প্লাস মাইনাসের সুযোগ নাই এখানে। এভাবে যখন আপনি টোটাল ভেরিয়েন্সটা লিখবেন তখন তো এটা সুযোগ নেই। এভাবে যখন আপনি 1400 না, জি স্যার 1400 এফ লিখে দিবেন তখন তো আর ভুল করার সুযোগ নেই। আপনি তো এখানে একটা তখন আন্ডারলাইনও করে দিবেন। এভাবে তো করবেন, আন্ডারলাইন করে যখন যোগ করবেন তখন তো আর কোনো ভুল হওয়ার সুযোগ থাকবে না। আচ্ছা, টোটাল কি আন্ডারলাইন না স্যার, আমাদের ধরেন রিকোয়ারমেন্ট প্রথমে ছিল যে স্পেন্ডিং ভেরিয়েন্স, পরে ওগুলো রেট ভেরিয়েন্স আর হচ্ছে এফিসিয়েন্সি ভেরিয়েন্স, ওভাবে ছিল। তো আমি আগে উপরে লিখে দিলাম যে স্পেন্ডিং ভেরিয়েন্স লিখে নিচে দুইটা করে ওখানে জাস্ট স্পেন্ডিং ভেরিয়েন্স যা আসছে 1400 এটা লিখে দিলাম, আর কিছু দেখালাম না। হবে। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, ওটা করলেও হবে। এটাই ছিল প্রাইস ভেরিয়েন্স, কোয়ান্টিটি ভেরিয়েন্স, তাই না? জি স্যার। কে
স্যার প্রশ্ন করবো স্যার? আচ্ছা বলেন। আচ্ছা স্যার, আমি আপনার ক্লাস আসলে আজকে ফার্স্ট। স্যার ভেরিয়েন্সের ক্ষেত্রে যেটা আমি দেখলাম, একটা ভেরিয়েন্স হচ্ছে টাকার ফিগারে, আর একটা হচ্ছে কিলোগ্রাম বা ইউনিটে। জি, তাহলে টোটাল ভেরিয়েন্সটা কি হচ্ছে? সেটা কি টাকা না? সবগুলো ভেরিয়েন্সই টাকার টাকায় হয়, কোনোটাই ওই কোয়ান্টিটিতে হয় না। আমরা শুধু কোয়ান্টিটি অ্যালাউড বা আওয়ার্স অ্যালাউড এটা টাইমটা বের করি নি। এরপর যখন রেট দিয়ে গুণ করে দিই তখন তো সেটার সেটার কোয়ান্টিটি থাকে না, বা তখন সেটা টাকায় রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আপনি খেয়াল করেন, দেখেন টোটাল ভেরিয়েন্স যদি আমরা বের করতে চাই, সূত্রটা এখান থেকে নিতে গেলে এইরকম সূত্র আমরা বানাতে পারবো না, আমাদেরকে আরেকটা সূত্র তৈরি করতে হবে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, এই দুটো নিলেই টোটাল ভেরিয়েন্সটা পেয়ে যাবেন। তাহলে আমরা এই অঙ্কে যদি করতে চাই, দেখেন তো সূত্রটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আমরা এভাবে লিখি অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস। এটা যদি করতে চাই তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল? অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1000। এখানে তো অবশ্যই কোয়ান্টিটি নেই, এটা হচ্ছে আওয়ার্স। এটা কিন্তু আওয়ার্স, আবার ভুল বুঝতে পারেন। ওই এটা ম্যাটেরিয়াল থেকে নিলাম তো সেজন্য কোয়ান্টিটি ছিল। অ্যাকচুয়াল আওয়ার্স, স্ট্যান্ডার্ড রেট, এগুলো রেট হবে। জি, রেট হবে, ওইটাও রেট হবে। অ্যাকচুয়াল আমরা ঠিক আছে, ওইটার কারেকশন না করি। তাহলে অ্যাকচুয়াল আওয়ার কত? 11700 মনে হয় না স্যার? এটা কেজি। কেজি ম্যাটেরিয়াল নিয়ে করতেছিলাম। ও সরি, ঠিক আছে। তো আমি আবার আওয়ারে চলে গেছিলাম কেন? না ঠিক আছে, কোয়ান্টিটি, আমি ওই যে লেবারটা আবার মনে চলে এসেছিল, মনে লেবার করতেছিলাম। আচ্ছা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 11700 কেজি ইন্টু অ্যাকচুয়াল রেট হচ্ছে কত? 8 টাকা 43 পয়সা। 11700 গুণ 8 টাকা 43 পয়সা, তার মানে হচ্ছে কত? 98600, তাই না? 98600 যেহেতু ডাইরেক্ট দেওয়া আছে স্যার, না দেওয়া আছে, আমরা ওইটাই লিখবো, কারণ এখানে গুণ করতে গেলে যে ফ্র্যাকশন আসবে। কিছুক্ষণ বললো যে স্যার একটু 20 টাকা কম আসছে, তো 20 টাকা কম তো আসলে ফ্র্যাকশন। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 10,000 না? 10,000 ইনটু 10 স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, ওইটা কিন্তু আমাকে বের করে নিতে হবে। 10,000 ইনটু স্ট্যান্ডার্ড রেট হচ্ছে, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10। এবার যেটা বের হয় ওইটা হবে 1400। স্যার এই আমি একটু ডিস্টার্ব করছি, 10,000 এর ব্যাপারটা আমি মিস করছি। এই 10,000টা, জি স্যার, এই 10,000টা হচ্ছে, এই প্রশ্ন বলছে যে কি এই ডিউরিং দ্য পিরিয়ড 1000 ইউনিট তৈরি করছেন। 1000 ইউনিট তৈরি করলে তাহলে এই 1000 ইউনিটের জন্য কত মেটেরিয়াল লাগা উচিত? আপনাকে প্রশ্ন করলাম, বলেন। ইউনিট তৈরি হলো 1000, তাহলে কত কেজি লাগা উচিত? 10 কেজি করে হলো স্যার। দিদার বলেন। দিদার, আমাদের এই যে 10 কিলোগ্রামস অফ ম্যাটেরিয়াল, জি জি জি, একটা ইউনিটে লাগবে 10 কেজি, তাহলে 1000 ইউনিটে লাগবে 10,000 কেজি, তাই না? 10,000 কেজিতে পেলাম, টাকায় রূপান্তর করলে 10 টাকা করে, 1 লক্ষ টাকা। আর এখানে পেলাম হচ্ছে আমি 98,600 টাকা। এই দুটোর গুণফল হচ্ছে 98,600 টাকা। সোজা কত হচ্ছে? অ্যাকচুয়াল মাইনাস স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়াল মাইনাস স্ট্যান্ডার্ড। থ্যাংক ইউ। এইভাবে করলে আমরা টোটাল ভেরিয়েন্স পাই। এটার আরেকটা নাম আছে, অন্য বইতে দেখবেন এটার নাম বলে নেট ভেরিয়েন্স। এটার নাম হচ্ছে কি? টোটাল না বলে নেট ভেরিয়েন্স, NET, নেট ভেরিয়েন্স। নেট ভেরিয়েন্স। স্যার এটাই কি স্পেন্ডিং ভেরিয়েন্স? এটাই টোটাল ভেরিয়েন্স, এটাই নেট ভেরিয়েন্স? এটা স্পেন্ডিং বললে বারবার কিন্তু কনসেপ্ট আপনি ভুল করবেন। স্পেন্ডিং এটার সাথে মিলাইয়ে না, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ভেরিয়েন্সটাকে বলে। স্পেন্ডিং ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে হয়, আবার স্পেন্ডিং বাজেটের ক্ষেত্রে হয়। আমরা যখন ফ্লেক্সিবল বাজেট করি সেখানেও কিন্তু দুটো ভেরিয়েন্স আছে, একটা হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স, একটা হচ্ছে বাজেট ভেরিয়েন্স। ওই বাজেট, আমরা শুধু স্পেন্ডিং ভেরিয়েন্স আমাদের রিকোয়ারমেন্টে ছিল, অতটুক পড়লে আমাদের চলবে, কিন্তু এইখানে টোটালটাকে স্পেন্ডিং করেন নাই। আমি কোথায় পাইছেন আমি জানি না, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে আর কি। বারবার স্পেন্ডিং বলছি তো তাই বললাম। না, স্পেন্ডিং মনে হয় ভুল হচ্ছে আর কি, কোথাও মনে হয়, আবার মনে হয় একটু চেক করে নিলে হবে। কোশ্চেনে ফটো তুলে গ্রুপে দিন। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার আসি লেবার ভেরিয়েন্সের ক্ষেত্রে।
লেবার ভেরিয়েন্সের ক্ষেত্রে দেখেন স্ট্যান্ডার্ড হচ্ছে 2 ঘন্টা লাগার কথা, জেড ক্যাটাগরির লেবার, কোন ক্যাটাগরির লেবার আমার দরকার নাই, 2 ঘন্টা লাগবে, রেট হচ্ছে 5 টাকা করে। দুটো স্ট্যান্ডার্ড পেয়ে গেলাম। আওয়ারের স্ট্যান্ডার্ড হচ্ছে 2 ঘন্টা আর রেটের স্ট্যান্ডার্ড হচ্ছে 5 টাকা পার আওয়ার। আচ্ছা, এবার অ্যাকচুয়াল ঘটনা ঘটলো হচ্ছে আগের মতোই, 1000 ইউনিট প্রোডাকশন হলো আর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 8900 টাকা, অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 2300 টাকা। অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 2300 টাকা। আমরা যদি রেট ভেরিয়েন্সটা আগে বের করি তাহলে কিভাবে বের করব? অ্যাকচুয়াল রেটটা আগে বের করতে হবে। অ্যাকচুয়াল রেট আমার জানা নাই, তাহলে 8900 ভাগ 2300 রেট হয় কত? 386 টাকা 95 পয়সা। 300 কেমনে হবে? 3.86 হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 2300 আর উইদিন ব্র্যাকেটে থাকবে হচ্ছে অ্যাকচুয়াল রেট 3.87 হবে, 3.87 হবে। আর এইসব ক্ষেত্রে ফ্র্যাকশনটা এভাবে লিখে যদি আবার ক্যালকুলেশন করতে চান আপনার অঙ্ক ভুল হতে পারে, ওই ক্যালকুলেশনটা রেখে দিবেন, রেখে দিয়ে যা অ্যাবসলিউট হয় সেটাই লিখবেন। আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 5 টাকা। আমি দেখি আমি অ্যাকচুয়ালি দিলাম হচ্ছে 3 টাকা 87 পয়সা আর আমার জন্য অ্যালাউড ছিল 5 টাকা পর্যন্ত। সো আমি এখানে ভালো করলাম কত টাকা? 2600 টাকা। এখানে হচ্ছে 2600 ফেভারেবল। আচ্ছা, আরেকটা এফিসিয়েন্সি ভেরিয়েন্স কে আবার অনেক সময় প্রোডাক্টিভিটি ভেরিয়েন্সও বলে, অন্য বইতে পেয়ে থাকবেন প্রোডাক্টিভিটি ভেরিয়েন্স। যা প্রোডাক্টিভিটি ভেরিয়েন্স তাই এফিসিয়েন্সি ভেরিয়েন্স। আচ্ছা, এটা আমরা কিভাবে বের করব বলেন তো? অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স। অ্যাকচুয়াল আওয়ার আমি জানি 2300 আর স্ট্যান্ডার্ড আওয়ার্স কত? স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে 2 ঘন্টা করে লাগার কথা, 2 ঘন্টা করে লাগার কথা 1000 ইউনিট, 2000 ঘন্টা লাগা উচিত হচ্ছে 2000 ঘন্টা। তাইলে স্ট্যান্ডার্ড রেট কত? স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 5 টাকা, আওয়ারলি রেট হচ্ছে 5 টাকা। এখানে আমি খারাপ করছি, আমার 2300 ঘন্টা লেগে গেছে আর লাগা উচিত ছিল 2000, তাহলে 300 ঘন্টা বেশি লাগলো। 300 ইন্টু 5 তাহলে কত হয়? 1500 মনে হয়। হ্যাঁ, এখন 2600 ফেভারেবল, 1500 আনফেভারেবল। তাইলে কি ঘটনা? 800 টাকা হচ্ছে নেট ভেরিয়েন্স অথবা টোটাল ভেরিয়েন্স। ঠিক আছে না স্যার? ভুল হয় না তো কোথাও? না, ভুল হয়েছে তো, যোগ ভুল 1100। আমি ভুল, হ্যাঁ আমার তো বারবার কি রে যোগ ভুল হচ্ছে কেন? 1100 টাকা, 1100 টাকা হচ্ছে ফেভারেবল, 1100 টাকা ফেভারেবল টোটাল ভেরিয়েন্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। এটাও আমরা জানি ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে। ওই লেবারের মতো 2 ঘন্টা করে অ্যাপ্লাই হবে, প্রতি ঘন্টার জন্য আমি অ্যাপ্লাই করব হচ্ছে 1.5 টাকা করে, প্রতি ঘন্টার জন্য অ্যাপ্লাই করব 1.5 টাকা। আওয়ার হচ্ছে 2 ঘন্টা, আওয়ারের স্ট্যান্ডার্ড, রেটের স্ট্যান্ডার্ড, দুটো স্ট্যান্ডার্ড দেওয়া আছে। অ্যাকচুয়াল ঘটনা ঘটলো হচ্ছে এই 400 ইউনিট তৈরি করতে লাগলো হচ্ছে 6400 না? কোথায় পেলেন? ডিউরিং পিরিয়ড 6 সরি, হ্যাঁ সরি, আমি ওই যে এখানে পিরিয়ড 6 গুনতেছিলাম। এখন ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এমনিতে বের হয়ে যাবে। আমরা আমাদের প্রথম হচ্ছে কি এক্সপেন্ডিচার ভেরিয়েন্স অথবা স্পেন্ডিং ভেরিয়েন্স। তো স্পেন্ডিং ভেরিয়েন্স বের করতে গেলে আমাদের সূত্র কি? অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট আমরা জানি 1 টাকা 50 পয়সা, আর অ্যাকচুয়াল ঘটনা ঘটলো হচ্ছে 1230 টাকা। আওয়ার দিয়ে ভাগ করেন তাইলে আমরা স্ট্যান্ডার্ড রেটটা পাবো 1230 ভাগ 1.5 স্যার, 1.5। তাহলে এখানে কোনো ভেরিয়েন্স নাই, এখানে ভেরিয়েন্স নাই না, ভেরিয়েন্স তো আসার কথা। অ্যাকচুয়াল স্যার যে আইডল টাইম ছিল, আইডল টাইমটা যোগ করতে হবে না স্যার? ও আচ্ছা, এটা আমি খেয়াল করিনি, সরি। আইডল টাইমটা যোগ করতে হবে। The labor force worked at the hours of which 60 hours were recorded as idle time. ওটা 820 ঘন্টার ভিতরে না স্যার? না, না, এখানে এটা মাইনাস করতে হবে। এটা একটা নতুন কনসেপ্ট, এটা আপনাদেরকে বলি নেই কারণ এরকম আমরা পাইনি। 820 ঘন্টা টোটাল টাইম ছিল, তার মধ্যে 60 ঘন্টা ছিল হচ্ছে আইডল, কাজ করে নাই।
তাহলে এই 60 ঘন্টা তো এই কাজের সাথে রিলেটেড না, সেটা অন্যভাবে ট্রিটমেন্ট হবে। আইডল টাইম বা আইডল ভেরিয়েন্সের জন্য অন্য ট্রিটমেন্ট হবে, কিন্তু আমার স্পেন্ডিং ভেরিয়েন্স এই ক্ষেত্রে এটা আসবে না। তো 820 থেকে 760 আসে। হ্যাঁ 60 আসে, তাহলে কত হয়? 760 760 জি স্যার 760। তাহলে রেটটা কত দাঁড়ায়? 1.62 ওই এটাই 1.5 না সরি 1.62 না এখানে আমি আবার বলি, আইডল টাইমের ক্ষেত্রে টাইমটা বাদ যাবে, রেট অ্যাকচুয়াল যা আছে তাই থাকবে, ঠিক আছে? এটা একটু নতুন কনসেপ্ট, যে আইডল টাইমের ক্ষেত্রে টাইমটা বাদ যাবে কিন্তু কস্ট যা অ্যাকচুয়াল তাই থাকবে, কস্ট কমবে না। আচ্ছা 1230 ভাগ 760 1230 ভাগ 760, এখানে রেট হবে হচ্ছে 1.68 হচ্ছে অ্যাকচুয়াল, আর স্ট্যান্ডার্ড হচ্ছে 1.5 ইনটু 1.62 হয়। আচ্ছা 1.62 স্যার 1.6, আচ্ছা যেটাই আসে আর কি। জি স্যার এটা তো ক্যালকুলেশনে যা আসে 1230 ভাগ 760 না? জি 760 ওই যে 1.61 না 1.62 ইনটু এটা ছিল অ্যাকচুয়াল, আর স্ট্যান্ডার্ড হচ্ছে কত? 1.5 গুণ 760, এখানে আসবে হচ্ছে 90 টাকা। 90 টাকা হচ্ছে আনফেভারেবল। আমরা এখানে একটু লিখে ফেলি, অ্যাকচুয়াল রেট বেরোছিল কত বলেন তো? 1.62 মাইনাস স্ট্যান্ডার্ড হচ্ছে 1.5। এটা সব অঙ্কে থাকবে না, আমি অন্য অঙ্কে এরকম দেখি নাই আমাদের, মানে এই আইডল টাইম দিয়ে থাকবে না। আইডল টাইম দিয়ে থাকলে এটা একটু মনে রাখতে হবে, 1.6 মাইনাস 1.5 আর গুণ হবে হচ্ছে 760। 1.2 হ্যাঁ ওইটা আসলে অ্যাকচুয়াল ঘটনার সাথে দেখা যাবে যে ওই এটা ফ্র্যাকশন অ্যাভয়েড করবেন। ফ্র্যাকশন ওই আমাদের এখানে একটু আমরা বেশি নিছি, যার কারণে 1 টাকা বেশি আসছে, 90 টাকা আনফেভারেবল, অ্যাকচুয়াল ঘটনা বেশি করছে। আর এই পার্টটা সরি জি এই পার্টটা লাস্টে যেটা বললেন স্যার, কোনটা? ওই যে 90 দিয়ে স্যার যেটা বললেন, মানে 91.2 এর জায়গায় ওই 91 না, আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন তো ওই 1.62 দিয়ে করবেন, আপনার ক্যালকুলেশনে যা থাকবে তাই দিয়ে করবেন। জি আপনি দেখেন 1230 ভাগ 760, রেটটা হয় হচ্ছে 1.618, এটা দিয়ে করেন তখন 90 টাকা হয়ে যাবে। অ্যাকুরেট এটা দিয়ে করেন গুণটা, তখন 90 টাকা অ্যাকুরেট ফিগারটা আসবে 90 টাকা, আর 1 টাকা 2 টাকা বেশি আসলে কম আসলে কোনো অসুবিধা নেই। আচ্ছা ইফিসিয়েন্সির ভেরিয়েন্সের ক্ষেত্রে আসবে হচ্ছে আওয়ারটা, অ্যাকচুয়াল আওয়ার্স কত লাগলো? 760 মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স ছিল কত? 800, 2 ঘন্টা করে লাগার কথা 6400, তাই না? না এখানে একটু ভুল হচ্ছে, এখানে আমি ওই যে আমার আগের কনসেপ্টটাই বলছি, ছিল ভুল হচ্ছে, মানে এই ডিউরিং পিরিয়ড এই 6টা আমি ফেলে দিই নাই, ওইটা ওই প্রত্যেকটা জায়গায় 6 ছিল, কথা বুঝছেন? এই যে এখানেও 6 ছিল, প্রত্যেকটা জায়গায় 6 ছিল, ওই জন্য আমি ওই যে আমার একটু ভুল হচ্ছিল, প্রত্যেকটা জায়গায় 6 ছিল, এখান থেকে 6টা আমি ফেলে দিই নাই কপি করতে গিয়ে। সিমার ম্যাথ না স্যার? হ্যাঁ সিমার ম্যাথ, ওখানে 6টা ছিল, প্রত্যেকটা জায়গায় পিরিয়ড 6 অথবা 2006 অথবা 2016 ছিল আর কি, ওই জিনিসটা আমি ফেলে দিছিলাম। তাহলে এখানে হচ্ছে 400 ইউনিট 2 ঘন্টা করে লাগবে, তাইলে কত হয়? 800। তাহলে 800 অ্যালাউড হচ্ছে 800, লাগলো 760, আর 1.5 হচ্ছে রেট, আমার স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 1.5, তাইলে এখানে বের হবে ফেভারেবল কত? 60 টাকা। এবার এই দুটা যোগ করে নিলে হবে টোটাল ভেরিয়েন্স 30 না 60, আচ্ছা হ্যাঁ 30 আনফেভারেবল, হ্যাঁ দুটো যোগ করলে 30 আনফেভারেবল। স্যার এই যে আইডল টাইমের জন্য আমরা কোনো কিছু করব না? আইডল টাইমের জন্য করব না, এই জন্য আইডল টাইমকে যদি আবার ওই সময়টা বাদ দিয়ে এটার জন্য আলাদা অ্যাকাউন্ট ফর করতাম তাহলে করতে হতো, আর আমরা এটাকে অ্যাকাউন্ট ফর আলাদা করি নেই, এটাকেই অ্যাকাউন্ট ফর করে ফেলছি, 1260 টাকাকে করে ফেলছিলাম। আমরা প্রথমে ভুল করতে গেছিলাম যে এই 820 দিয়ে ভাগ করে ওই 60 টাকা আলাদা করব, সেটা আসলে এই নিয়ম না আর কি। আমরা যেহেতু এটাকে গ্রস ট্রিটমেন্ট করে এবং এটার অ্যাকাউন্ট ফর করে ফেলছি, তাহলে আর এটা নতুন করে ট্রিটমেন্ট করার দরকার নাই।
স্যার অ্যাকচুয়ালি আমি এটার অ্যাকাউন্ট ফর করে ফেলছি, সো এটাকে নতুন করে আর অ্যাকাউন্ট ফর করব কেন? আর টোটাল যখন নির্ধারণ করব তখন তো এটা যোগ করতে হবে। কোনটা? সরি বুঝি নাই। আমরা যখন টোটাল ভেরিয়েন্সটা বের করব তখন এই আইডিয়াল ভেরিয়েন্সটা তো অ্যাড করতে হবে। আসবে না কারণ আইডিয়াল টাইমটা আমি বাদ দিয়ে ফেলছি। এটা হচ্ছে অনেকটা নরমাল লসের মতো। একটা জিনিস আপনাকে আমি বলি, আমরা যদি এটার সাথে অ্যাডজাস্টেড হয়ে গেছে, আমি একটু বলি যে সে ফর এক্সাম্পল আপনি বাজারে গেলেন 10টা যে কোনো একটা আইটেম কিনবেন, মানে 10টা আইটেম কিনবেন বা 10 কেজি কিনবেন, যে কোনো একটা আইটেম 10 কেজি কিনবেন, প্রতি কেজির দাম হচ্ছে 10 টাকা। তাহলে আপনার জন্য বাজেট হচ্ছে কত? 10 টাকা করে হলে 10 কেজির দাম 100 টাকা, ঠিক আছে? কিন্তু আপনি ধরে নিলেন যে 1 কেজি এখানে নষ্ট হবে, 1 কেজি এখানে নষ্ট হবে, তখন আপনি কি করবেন? 9 দিয়ে ভাগ করবেন। 9 দিয়ে যদি ভাগ করে আপনি অ্যাকাউন্ট ফর করে ফেলেন, তাইলে তো আপনার টোটাল টাকাটা অ্যাকাউন্ট ফর হয়ে যায়, আপনার কোনো কিছু আর বাদ থাকে না। যদি বাদ না থাকে তাহলে তো আপনি আর যোগ করবেন কেন? স্যার তার মানে আইডল টাইমটা আসলে রেকর্ড হয় না, মানে না রেকর্ড না, টাইমটা রেকর্ড হলো, টাইমটা রেকর্ড হলো, কস্টও রেকর্ড হলো, কিন্তু আমি যখন ভেরিয়েন্স বের করব তখন তো আমি আসলে স্ট্যান্ডার্ডটা আগে বের করে নিতে হবে। আমার আসলে তো ওই 60 ঘন্টা তো আমার এই কাজের না। যে আমি বললাম যে 10 কেজি কিনতে গেছি, আমি জানি যে এখানে সে ফর এক্সাম্পল আমি বাজার থেকে 10টা কলা কিনতে যাব, সেখানে একটা কলা নষ্ট হবে আমি জানি। তাইলে আমি রেটটা যখন এভারেজ করে নিব, তখন আমার অ্যাকাউন্ট ফর হয়ে যায়। সো আমার আর কোনো কিছু টোটালে যোগ করার দরকার নেই। স্যার আমাদের নেক্সট ক্লাসের আর 7 মিনিট বাকি স্যার। না, আমরা ক্লোজ করতেছি। শিউলি ম্যাডাম কি ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং নেক্সট ক্লাসও আর একটু পড়বো, কারণ এটা একটু কনসেপচুয়াল জিনিস, সবার একটু মনে রাখার বিষয় আছে। আমরা আরো 2টা যদি অঙ্ক প্র্যাকটিস করতে পারি, আশা করি আমাদের সমস্যা হবে না আর কি, ইনশাআল্লাহ। স্যার আজকের ক্লাসটা শুরু হয়েছিল কি দিয়ে? আমি একটু লেটে জয়েন করছিলাম, তো জাস্ট একটু আমরা 20 মিনিট গল্প করছি আজকে। হ্যাঁ না, ওই আপনি মনে হয় সময় মতো জয়েন করেছিলেন। আচ্ছা গ্রেট। তো ঠিক আছে, তাইলে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। স্ট্যান্ডার্ড কস্টিংটাই শেষ করব, নেক্সট ক্লাসে শেষ স্ট্যান্ডার্ড কস্টিং, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। আর ওই যে একটু প্র্যাকটিসটা করে নিন, প্র্যাকটিস করে নিলে আমার জন্য বলতে সুবিধা, আপনাদের সমস্যাগুলো জানলে আমার জন্য সলভ করতে সুবিধা হয়, ঠিক আছে? স্যার হর্ন গ্রিন থেকে কোনো ম্যাপ কি করবেন? এই ক্ষেত্রে দোনোটা বই ফলো করবেন। হর্ন গ্রিন থেকেও আমি দেখছি আপনাদের প্রশ্নগুলো, আমি দেখে এসেছি হর্ন গ্রিন থেকে অঙ্ক আসছে পরীক্ষা, হর্ন গ্রিন থেকে অঙ্ক আসছে, সো হর্ন গ্রিন থেকে অঙ্ক আসবে। হর্ন গ্রিনের অঙ্ক কিন্তু বেশি না, 4টা-5টা অঙ্ক করলে হয়। একটা কোয়েশ্চেন ছিল মাত্র আসলো মাথায়। জি আচ্ছা, যদি ফ্রিঞ্জ বেনিফিট থাকে লেবারের, হ্যাঁ আওয়ারের মধ্যে, রেটের মধ্যে, ওইটা তো অ্যাড করে আমরা টোটাল লেবার আওয়ারের টোটাল লেভেল একসাথে করে নেবেন, কারণ ও রেট দেওয়া থাকবে, আমি ওরকম পাইনি, যদি থাকে ও করে নিতে হবে। যেহেতু আইডল টাইমটা আসলো তাই ফ্রিঞ্জটা মাথায় না, ঠিক আছে। তাইলে ওই হর্ন গেইন থেকে 4টা-5টা অঙ্ক, সর্বোচ্চ গ্যারিসন থেকে 4-5টা অঙ্ক, তারপরে থিওরি আমাদের পরীক্ষায় যেগুলো আসলো, এই টোটাল 10টা অঙ্ক বা 12টা অঙ্ক করলে স্ট্যান্ডার্ড কস্টিং শেষ। সবাই যে বলতে স্ট্যান্ডার্ড কস্টিং কঠিন কঠিন কঠিন, আসলে কঠিন কোনো কিছু নাই, ঠিক আছে? আমি দেখি নেই, দেখে বলবো। আমি আপনাদের ওই যে প্রশ্নগুলো পড়তেছিলাম, তো ওই জন্য প্রশ্নের উপর কনসেন্ট্রেট করে প্রশ্নগুলাই করতেছিলাম। গ্যারিসনে কোনটা করবেন, মানে অ্যাটলিস্ট 2টা থেকে 3টা অঙ্ক করলে গ্যারিসনের কাম শেষ। নেক্সট ক্লাসে বলে দিব। ওকে স্যার, ঠিক আছে, ওকে, ম্যাটেরিয়ালটা দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। দিদার ভাই, ভাইয়া আপনি পারলে আজকে দেখেন যদি আমি ফ্রি আছি আজকে 3টা ক্লাস।